বাংলাদেশ গণতন্ত্রের পথে হাঁটতে চায়, আর গণতন্ত্রের অন্যতম স্টেক হোল্ডার হচ্ছে রাজনীতিবিদ। বিশেষ করে এই সময়টিতে যখন বলা হচ্ছে যে একটা দীর্ঘ সময় বাংলাদেশ গণতন্ত্রের দেখা পায়নি। পুরনো যারা রাজনীতির মাঠে ছিলেন তাদের সাথে অনেকেই 24-এর অভ্যুত্থানের পর যুক্ত হয়েছেন নতুন রাজনীতির ময়দানে। যারা নতুনের কথা বলছেন, নতুন রাজনীতির কথা বলছেন, সংস্কারের কথা বলছেন, সেই নতুনদের মধ্য থেকেই আজকে একজনের সাথে কথা বলবো, নাঈম আহমদ, যিনি আব বাংলাদেশের প্রধান সংগঠক। নাঈম, আপনাকে স্বাগত জানাচ্ছি। স্বাগত। অনেক ধন্যবাদ সময় দেওয়ার জন্য। এই যে আব বাংলাদেশ বলছে যে বাংলাদেশে এই মুহূর্তে যে ফেসিবাদী কাঠামো ব্যবস্থা রয়েছে, যে দুর্বৃত্তায়ন রয়েছে, তার বিরুদ্ধে কথা বলতে চায়, একটা সমৃদ্ধ বাংলাদেশ তৈরি করতে চায়। কিভাবে সেই কথাগুলো বলতে চায়? এই যে আওয়ামী তন্ত্র, মানে আমি আবার বলছি নট অনলি আওয়ামী লীগ, আওয়ামী তন্ত্র যেটা, এইটা যদি আমরা একটু বিশ্লেষণ করি, এটা একটা ইকোসিস্টেম আছে, দুর্বৃত্তায়নের একটা ইকোসিস্টেম আছে। এখানে কালো টাকা বা চাঁদাবাজির একটা অর্থ এখানে জেনারেট হয়, সেটা দিয়ে আবার এমপি ইলেকশনটা করা হয়, সেই এমপি হয়ে আপনার আমার যেই উন্নয়নের বরাদ্দ সেইটা লুটপাট হয়। মানে এইভাবে একটা চক্র কিন্তু এখানে চলতেছে। এবং এই চক্রটা থাকার কারণে এখানে যারা গুড পলিটিক্স করতে চান, দেশকে সঠিকভাবে বিনির্মাণ করতে চান বা ইতিবাচক রাস্তায় নিতে চান, তারা আসলে একটা অসম প্রতিযোগিতার মধ্যে নামেন। এক নম্বর হলো আমরা একটা জার্নির মধ্যে আছি এবং আমরা বলতেছি আমরা সেন্টার রাইট একটা পলিটিক্স বিনির্মাণ করতে চাই। এবং আমরা বলতেছি যে এই যে সেন্টার রাইট কি, এইটা নিয়ে বেসিক্যালি অনেকেই কোশ্চেন করেন, সেটাই বলি। আমরা মনে করি যে বাংলাদেশের যেহেতু সংখ্যাগরিষ্ঠ মানুষের একটা ধর্মীয় পরিচয় আছে এবং আমাদের ম্যাক্সিমাম মানুষের মোরালিটির উৎস এখনও ধর্ম, সেই জায়গার থেকে আমরা মনে করি ধর্মীয় মূল্যবোধ এবং ধর্মীয় যে মোরালিটি, এইটা আমাদের সবার মধ্যে থাকা উচিত। ওইটা যদি পলিটিক্সেও আমরা ওই বিশ্বাস, ওই চেতনা নিয়ে আসি, সততা, এবং সকল ধর্ম দেখবেন একটা সততার কথা, ইন্টিগ্রিটির কথা বলছেন, এবং ওই চেতনা যদি আমরা পলিটিক্সে আসার পরেও আমরা রাখি, তাহলে আমরা একটা বেটার আউটপুট পেতে পারি। এবং এইখানে এটা আমরা ধর্মীয় বলতেছি, নট লাইক অনলি ধরেন যে ইসলামী মূল্যবোধ বা ইসলামী বিশ্বাস, এটা না। একজন খ্রিস্টান, সে খ্রিস্টান ধর্ম থেকে মূল্যবোধটা নিবে বা নিতে পারে। একজন মুসলিম, সে মুসলিম ধর্ম থেকে তার মোরালিটির হেল্পটা নিতে পারে। এটার মধ্য দিয়ে যে হবে এইখানকার যে এই সততা বা ইন্টিগ্রিটির যে দীক্ষাটা আছে, সেটা যদি আমরা পলিটিক্সে ট্রান্সফার করতে পারি, আমরা কম্পারেটিভলি একটা বেটার সিচুয়েশন আমরা হয়তো দেখতে পারবো। এটা আমাদের দলের নেতা যে কোনো সময় একজন খ্রিস্টান হতে পারেন, একজন হিন্দু হতে পারেন। এটা নিয়ে কোনো বাধা নেই। পার্সোনাল বা এই পরিসরের মানুষগুলো আছে, তাদেরও কিন্তু মেধা, মনন, মস্তিষ্কের একটা সংস্কার, অর্থাৎ সেও যাতে এইটার সাথে অ্যাগ্রি করে, ওই জায়গাটা নিয়ে আমরা একটা সম্মিলিত প্রয়াসের মধ্য দিয়ে হাঁটছি আর কি। তাহলে এই যে ইন্টারিম গভর্নমেন্টের যে সংস্কার কার্যক্রম, এই সংস্কার কার্যক্রম ফলে আমরা দেখলাম জুলাই সনদ হলো, সংস্কার কার্যক্রম শেষ হলো এবং গণভোট হতে যাচ্ছে। আপনার কি মনে হয় এই সবগুলো প্রক্রিয়ার মাধ্যমে যে নতুনের কথা বলা হচ্ছিল, যে দুর্বৃত্তায়নের রাজনীতির কথা আপনি বলছেন, সেই চক্র ভেঙে বের হয়ে আসা সম্ভব হবে? আমি মনে করছি না যে চক্র মানে জাস্ট রাতারাতি এটা কিছু হয়ে যাবে। আমাদের একটা ফ্রেমওয়ার্ক তৈরি হবে, বা আমরা যদি আরও মোটা দাগে বলি, আমাদের যে 6টা কমিশনের রিপোর্ট আছে, আমাদের জুলাই সনদ আছে, এইখানে যে ডিরেকশনগুলো আছে, যে প্রস্তাবনাগুলো আছে, এইটা আমাদের যারা গুড পলিটিক্স করতে চায়, ইথিক্যাল পলিটিক্স করতে চায়, আমাদের জন্য একটা সুন্দর রূপরেখা তৈরি হয়েছে। এবং এইটার জন্য একটা রাষ্ট্রের পক্ষ থেকে একটা আইনি প্রক্রিয়া, আইনি কাঠামো দরকার। সেটা ধরেন জুলাই সনদের মধ্য দিয়ে হবে। এই জুলাই সনদ কিন্তু আবার ধরেন যে বিচ্ছিন্ন কোনো ঘটনায় যদি ধরেন বাংলাদেশে অনেক আইন আছে যেটার ইমপ্লিকেশন নাই, এমন কোনো ঘটনা যদি এই জুলাই সনদ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা সেই প্রোগ্রেসে আর যেতে পারলাম না। ফলে এইটার সাথে মানুষকে অ্যালাইন করা, পলিটিক্যাল পার্টিগুলোকে অ্যালাইন করা, মানে অ্যালাইন বলতে এটা তো একটা ঐকমত্য কমিশনের মধ্য দিয়ে হয়েছে, বাট সেটা ওন করা, সে যে না, সে ক্ষমতায় যাবে, সেটা বাস্তবায়নের জন্য সত্যিকার অর্থেই একটা ভূমিকা পালন করবে। আপনি কি বিশ্বাস করেন এই যে দিনের পর দিন প্রায় 1.5 বছর ঐকমত্য কমিশনে বসে মিটিং হলো, আলাপ হলো, শত শত কোটি টাকা খরচ হলো, আপনার কি মনে হয় না যে আপনার রাজনীতিবিদদের ঐকমত্য তৈরি হয়েছে আদতেই? না, এই সংস্কারের হয় নাই, নোট অফ ডিসেন্ট তো আছে, আপনিও জানেন। তার মানে হচ্ছে আমরা ইভেন এখানে কিন্তু একটা ছিল, ল্যাকিংসও ছিল। সেটা হচ্ছে যে আমরা কিছু রাজনৈতিক দল, বা ধরেন সকল রাজনৈতিক দল, আওয়ামী লীগ বাদে এখানে ছিল ধরি, কিন্তু এই দলগুলোর বাইরেও কিন্তু বাংলাদেশে বিভিন্ন সার্ভেতে, এক্স্যাক্ট সার্ভে নাই,
কখনো বলা হয় 30% 40% মানুষ সক্রিয়ভাবে রাজনীতি করেন। অর্থাৎ আমি ধরে নেই এক্স্যাক্ট মানে যেহেতু হিসাবটা আমার কাছে নেই, ধরেন বাংলাদেশের প্রায় অর্ধেক মানুষ তারা সক্রিয় রাজনীতির সাথে জড়িত না। তার মানে সে আদতে কোনো পলিটিক্যাল পাইপলাইনের মধ্য দিয়ে তার সাথে আপনি ব্রিজিংটা ঘটাইতে পারবেন না। তার তো কোনো ভয়েস এখানে ছিল না, যেটা আবার গণভোটের মধ্য দিয়ে হয়তো হবে। এবং গণভোটের মধ্যে দিয়ে কিভাবে হবে? আপনার কি মনে হয় যে 12 কোটি ভোটারের মধ্যে আমি যদি ধরি 10 কোটি ভোটারও আসলে জানে যে গণভোটটা আসলে কি? আমি বলছি হয়তো, এবং সে আসলে এটা বোঝে। আমি এই জন্যই বলছি হয়তো। এবং আপনি যে পূর্বে যে কোশ্চেনটা করছিলেন যে আপনি এখনো হয়তো বলছেন কেন, বা রাজনৈতিক দলগুলোর করা উচিত এটা বলছেন কেন? হ্যাঁ, কারণ হচ্ছে এই যে দেখেন, এই যে গণভোটটা হচ্ছে, এখানে দুইটা জিনিস তো, একটা হচ্ছে গণভোট, একটা হলো আমাদের ন্যাশনাল ইলেকশন যেটা আসছে। দেখেন সকল রাজনৈতিক দল ইনক্লুডিং জামাত, বিএনপি থেকে শুরু করে সবাই ফোকাস কিন্তু ন্যাশনাল ইলেকশনে। তারা কেউ সেই অর্থে ধরেন এনসিপি মোরাললেস কিছুটা করছে, বাকিরা মোটা দাগে কিন্তু এই গণভোটের ব্যাপারে ফোকাস দিচ্ছে না। ধরেন রুরাল এরিয়ায় এখন পর্যন্ত জানেই না অনেকে যে একটা গণভোট আবার হবে, গ্রাম্য পর্যায়ে অনেকে জানেন না। তার মানে ইভেন এটা তো আবার সরকার কিছু উদ্যোগ নিয়েছিল, সেটা আপনি জানেন যে সেটা উচিত অনুচিত এই প্রশ্নে সরকার সেখান থেকে এক ধরনের পিছু হটেছে। ফলে এই জানানোর দায়িত্বটা কে নিতে পারতো? আমাদের রাজনৈতিক দলগুলো যদি আসলেই এই ব্যাপারে আন্তরিক হইতো, তারা কিন্তু তাদের যে চেইন আছে, যাদের যে আপ টু বটম যে নেতাকর্মী আছে, তাদের থ্রুতে এটা কিন্তু তারা জানাইতে পারতো। যেহেতু এখন পর্যন্ত ওই আস্থাটা পুরোপুরি তৈরি হয় না, আমরা একসাথে বসে নাস্তা খাইছি, রাষ্ট্রীয় অনেক বিল টিল উঠছে, ইটস ওকে, বাট ওই আস্থার সংকটটা যেহেতু এখনও রয়ে গেছে, ফলে আমরা মনে করতেছি না ওই গণভোটের চেয়ে আমার হচ্ছে ন্যাশনাল ইলেকশনটা অনেক বেশি প্রায়োরিটি, ক্ষমতায় আসলে এগুলো নিয়ে ভাবা যাবে। সো এই ধরনের একটা সাইকোলজি কিন্তু আমাদের পলিটিশিয়ানদের মধ্যে, পলিটিক্যাল পার্টিগুলোর মধ্যে এই প্রবণতাটা এখনও আছে। দ্যাটস ওয়াই আমি এই তাহলে পরিবর্তন কিভাবে হবে? যে শুরুতেই আপনি যে আলাপটা করলেন সেটা কিভাবে হবে? না, এই জন্যই বলছি, আমি কিন্তু একটা কথা বলছি, রাতারাতি হবে না। দেখেন রাজনৈতিক দলগুলো, আমাদের এতগুলো রাজনৈতিক দল, সে অনেকগুলো এমন প্রস্তাবনার সাথে এখন একমত হয়েছেন যেটা নিয়ে সে কিন্তু আগে ভাবেও নাই। তার প্রস্তাবনা, তার ইশতেহারের মধ্যে অতীতে ছিল না, বাট এখন সে ধরেন এটার ব্যাপারে অনেক পয়েন্টে সে অ্যাগ্রি করেছে। অনেকে ধরেন যে যেভাবে এইটা এনসিপি এইটাকে নিয়ে যেভাবে দৌড়াচ্ছে, জামাত হয়তো ওইভাবে দৌড়াচ্ছে না, আবার জামাত যেভাবে দৌড়াচ্ছে সেইভাবে হয়তো বিএনপি দৌড়াচ্ছে না। কিন্তু তারা কিন্তু দেখবেন যে তারেক রহমান কিন্তু প্রথমে একটা অস্পষ্টতা ছিল যে হ্যাঁ ভোট না ভোট, হ্যাঁ ভোট না, কিন্তু ফাইনালি কিন্তু তিনিও বলেছেন যে না, আমরা হ্যাঁ ভোটের পক্ষে থাকবো। বিএনপির নেতাকর্মীদের তিনি বলেছেন হ্যাঁ ভোটের পক্ষে, মানুষকে মোবিলাইজ করার জন্য। ফলে আমরা যদি আবার বলি যে কোনো ধরনের প্রোগ্রেস নাই, সেটা আবার এক ধরনের মানে ন্যায্যতার। আচ্ছা, একজন রাজনীতিক কর্মী হিসেবে আপনার কাছে জানতে চাই, এই যে ধরেন হ্যাঁ ভোটের পক্ষে আসলে বিএনপি প্রচার চালাচ্ছে এখন, বা ধরেন জামাত করেছে, এনসিপি শুরু থেকেই ছিল, মানুষ কি আসলে মানে যে হ্যাঁ ভোটটা দিবে, আপনি তো বলছেন যে গ্রামেগঞ্জে মানুষ জানে না, তাহলে আমার এই প্রচার চালালেই কি আর না চালালেই কি? না, চালাইলে তো সে জানতো, মানে মানুষকে ধরেন আমাদের না, মানুষ তো জানে না। তাকে ধরেন আপনি আমাকে বলে দিচ্ছেন যে আপনি যে হ্যাঁতে ভোট দিয়ে দেন, আমি বললাম যে ঠিক আছে, আমার নেতা বলছে হ্যাঁতে ভোট দিতে, আমি ভোট দিব, বাট ডু আই নো ওয়াই আমি কেন আসলে এই হ্যাঁতে ভোট দিব? না, সেখানে আমি বলতেছি, এই জন্য আমি বলছি যে রাজনৈতিক দলগুলোর যে দায়িত্ব তারা যথাযথভাবে পালন করছে না। এই জন্য আমি বলছি সে কিন্তু যে এটা বলবে না, বা এটা উচিত না যে দুইটা অপশন থাকবে, তুমি হ্যাঁ অথবা না দিবা। তার উচিত হচ্ছে সংস্কারের যে আলাপগুলো এতদিন ধরে হইল, এইটা কি সংস্কার এবং এটার জন্য কি বেনিফিট আমাদের হবে, এই টোটাল সিনারিওটা, এই যেমন তারা ডোর টু ডোর ক্যাম্পেইন করতেছে না ভোটের জন্য, প্রত্যেক বাড়িতে যাচ্ছে, লিফলেট দিচ্ছে, বলতেছে আমাকে ভোট দিও। একই সাথে সে যে যদি এই দায়িত্বটা পালন করে যে আমাদের এই ইলেকশনটা শুধুমাত্র একটা ইলেকশন না, এটার সাথে একটা গণভোট আছে, যেটার সাথে আমার রাষ্ট্রের সংস্কার এবং প্রোগ্রেসের একটা সম্পর্ক আছে, এবং এই জায়গায় অলরেডি আমরা এই বিষয়গুলোতে একমত হয়েছি, বা অধিকাংশ দল এই ব্যাপারে একমত হয়েছে, অথবা আমার দল এই সংস্কার প্রশ্নে একমত হয়েছে, যেহেতু তাদের বিভিন্ন দলের কিছু পার্থক্য আছে। তাহলে এক ধরনের ম্যান্ডেটও সে মানুষের কাছে চাইলো যে আমি ক্ষমতা আসলে এই 30টা জিনিসের সংস্কার করব, এবং সেইটার প্রেক্ষিতে একটা গণভোট হচ্ছে। সুতরাং তুমি 2টা ভোট দিবা, একটা হচ্ছে আমার মার্কায় ভোটটা দিবা, আর এইটার সাথে যদি তুমি অ্যাগ্রি করো, বা আমার দল মনে করতেছে এইটা করা উচিত, তুমি এইখানেও ভোটটা দিও, ভোটের পক্ষে দিও, বা ইত্যাদি আর কি। তাহলে আমার এখন যে এক্সিস্টিং রাজনৈতিক বড় দলগুলো, তারা তো আসলে এইভাবে প্রচার করছে না, তারা পুরনো কায়দায় প্রচার চালাচ্ছে। আপনার কথা যদি আমি ধরি, ওদের সাথে এই বাংলাদেশ, আপনারা তো এখনো রাজনৈতিক দল না, নিজেদেরকে পলিটিক্যাল প্ল্যাটফর্ম বলছেন, তফাৎটা কোথায়?
আপনারা ঠিক কোন নতুন রাজনীতি করতে চান? এক নাম্বার হচ্ছে যে তফাৎটা, যেহেতু আমরা রাজনৈতিক দল হই নাই, আমরা অফিসিয়াল এবার ইলেকশনে নাই। আমাদের দুইজন স্বতন্ত্রভাবে ইলেকশন করছেন, একজন চট্টগ্রামে আর একজন হচ্ছে সিরাজগঞ্জে। আর গণভোটের প্রশ্নে আমরা যেটা করছি, আমরা হায়ের পক্ষে, এটা আমাদের পার্টি পজিশন, এবং আমরা লিফলেট তৈরি করেছি এবং সেটা দিয়ে আমরা ক্যাম্পেইন করার চেষ্টা করতেছি। আচ্ছা, এই যে আপনারা একটা ইনক্লুসিভ সোসাইটির কথা বলছেন, সবাইকে নিয়ে, যেখানে আসলে কোনো বিভক্তি বিদ্বেষ থাকবে না, কিন্তু আমরা দেখলাম যে 24-এর পর সেই 71-24 বাইনারি তো সামনে চলে আসলো, আপনাদের হাত ধরেই আসলো, এবং 24 পরবর্তী যারা আসলে রাজনীতির একটা জায়গা মঞ্চ তৈরি করলেন, তাদের মধ্যেই এটা বেশি আসলো, সেই রাজাকার বনাম মুক্তিযোদ্ধা, 24 বনাম 71, মুক্তিযোদ্ধা বনাম জুলাই যোদ্ধা, এরকম নানা বাইনারি তৈরি হলো। এটা কেন তৈরি হলো, কেন তৈরি করলেন আপনারা? আমরা তৈরি করলাম এটা তো বলতে পারেন, ওকে আমি ওইটা ডিমান্ড নাই করি, ধরেন আমরাই তৈরি করছি, এটা ধরে নিয়ে যদি বলি যে এখানে একটা প্রচণ্ড আস্থার সংকট তৈরি হয়েছে। আমাদের অভ্যুত্থানটা যেটা হয়েছে যে আমাদের 16 বছরের হিস্ট্রি আছে, বা 17 বছর, বা দীর্ঘদিনের আমাদের একটা রাজনৈতিক দলগুলোর লড়াই সংগ্রামের একটা হিস্ট্রি আছে, নিঃসন্দেহে এটা খুবই গুরুত্বপূর্ণ, এবং ওই সময়গুলোতে অনেকগুলো গণহত্যার মতো ঘটনা ঘটেছে। বাট লাস্ট যে 1 মাস বা 20 দিনের যে আন্দোলনটা ছিল, এইটা দেখবেন যে অনেক বেশি মানে খুব ঘন ঘন শিফট করেছে, এবং এইখানে এখন যেভাবে বলা হয় সমন্বয়ক এবং সমন্বয়কদের নেতৃত্বে, বিলিভ মি, ওই আমার বাগেরহাটের যেই ছেলেটা মিছিলে নামছে সে সমন্বয়কদের একজনও হয়তো চিনে না। এইটা একটা মানে সামগ্রিক যেই মানে হাসিনার সর্বগ্রাসী যেই ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, সারা দেশের সমস্ত পর্যায়ের মানুষ ওইটার ব্যাপারে ক্ষুব্ধ ছিল, ফলে তারা একটা মোমেন্টামে একত্রিত হয়ে গেছেন, একটা ন্যাশনাল সাইনার্জি আমাদের তৈরি হয়েছে। তো এই সাইনার্জিটা এগিয়ে নেওয়ার জন্য যেই ধরনের পলিটিক্যাল ম্যাচুরিটি আমাদের সব পক্ষের দেখানো দরকার ছিল, এখন আপনি বলতে পারেন শুধু জুলাই যোদ্ধা বা XYZ বা আমাদের দিকে বলতে পারেন, তরুণদের দিক দিয়ে বলতে পারেন, না, এটা দুই পক্ষই যখন এই অস্বস্তি এবং ক্ষমতার এই যে নিয়ন্ত্রণ নেওয়ার যে কলাকৌশল যখন সামনে চলে আসছে, নিয়ন্ত্রণের প্রশ্ন যখন সামনে চলে আসছে, তখন যে যার লাইন, যে যেটা দিয়ে বেশি সুবিধা করতে পারবে সে সেই লাইনে চলে গেছে। ধরেন 24-এর যারা আছেন, ওইটা দিয়ে যারা ধরেন যে নিজের অথরিটিশিপটা ক্লেম করতেছেন, তখন আরেকজন এসে বলছে এই 24 আমরা তো 71 মুক্তিযুদ্ধ, এইটা বড়, সুতরাং আমাদের বেশি স্পেস দিতে হবে বা আমাদের একটা আপার হ্যান্ডে থাকতে হবে। আবার ও তো 71 দেখে নাই, আসলে আমি রিয়েল সিনারিওটা বলতেছি, ওর জীবনের হচ্ছে সব, বা আমি যদি বলি বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বড় ঘটনা নিঃসন্দেহে 1971 সালের মুক্তিযুদ্ধ। বাট আমার লাইফে মানে আমি যেটা দেখেছি সেইখানে কিন্তু 2024 সবচেয়ে বড় ঘটনা। ফলে এই যে জেনারেশনাল একটা গ্যাপের কারণে যেই সিনারিও তৈরি হয়েছে, এবং এখানে বিভিন্ন স্টেক হোল্ডাররা ধরেন যে যারা 24-এর কথা বলছেন তাদেরকে কিভাবে একটু ডাউন করা যায়, যখন আইসা সে আবার 71-এর প্রশ্ন আনছেন, আবার ভাইস ভার্সা ঘটতেছে। আবার 71 জেনে ইনক্লুসিভ রাজনীতিটা কিভাবে হলো, কিভাবে হবে? আপনারাই তো বলেন ইনক্লুসিভ রাজনীতির কথা। না, ইনক্লুসিভ রাজনীতির কথা আপনি যদি দেখেন যে এইখানে কনক্লুশনটা কি দাঁড়াইছে, কনক্লুশনটা কিন্তু মোটামুটি সবাই একমত এখন যে এই সর্বশেষ যে কনক্লুশন দাঁড়াইছে সেটা হচ্ছে যে সবাই বলতেছেন ওকে আমরা 24 এবং 71-কে বাইনারি হিসেবে ব্যবহার করব না, একটা দিয়ে আরেকটাকে ঢেকে দেওয়ার যে ব্লার করার যে ব্যাপারটা ওইখানে থাকবো না, আমরা 71 এবং 24 দুইটাকেই আপহোল্ড করব। এই জায়গায় কিন্তু মোরালের সবাই চলে আসছেন। এখন আপনি বলতে পারেন যে এটা কি বিশ্বাস করে নাকি এটা একটা কৌশলগত অবস্থান নিয়েছেন, এটা আপনি বলতে পারেন, কিন্তু সে যখন একটা ওভারঅল কমিটমেন্ট পাবলিকলি দিচ্ছে, তার মানে একটা ডেভেলপমেন্টের মধ্যে একটা কৌশল নিয়েছে। না কৌশল না, আপনি এটা কৌশল বলতে পারেন, কিন্তু সে কিন্তু পাবলিকলি একটা ঘোষণা তার দিতে হইতেছে। আমি বলতেছি এটা অ্যাটলিস্ট একটা ডেভেলপমেন্ট। সে তো এটা নাও বলতে পারতো, সে তো এটা নালিফাই করতে পারতো যে না 24 থাকবে 71 থাকবে না, সে তো ওই জায়গায় যেতে পারছে না। ফলে এই যে পক্ষ বিপক্ষের আলাপ আলোচনার মধ্য দিয়ে আসলে আমরা একটা পজিটিভ দিকেই আগাচ্ছি, আমার পয়েন্টটা ওইটা। আচ্ছা, পজিটিভ দিকে আমরা গেলাম, কারণ ধরেন এই যে বাইনারির খেলা, এটা তো মূলত শুরু হয় আওয়ামী শাসন থেকেই, ওই সময় থেকে আসলে এই বাইনারি টানা শুরু হয়। কিন্তু সেই আওয়ামী আমলের যে ভয়ের রাজনীতি ছিল, আমরা তো দেখলাম সেটারও এখনো চলছে। আচ্ছা, আমি আপনার
ঘুরে ঘুরে এই কোশ্চেনগুলো আসতেছে, তো আমি একটু পিছনের দিকে যাই। যেমন আমি যখন ঢাকা ইউনিভার্সিটি যাই, আমাদের জিয়া হল ছিল। এই জিয়া হলে একটা ওই যে আমাদের গেটে একটা ফুটা ছিল আর কি, মানে লোহার আর কি বাইরের গেটটা। তো আমাকে একদিন এক ভাই দেখায় বলতেছে যে সিনিয়র ক্যাম্পাস আসছে, এইটা কিসের ফুটা জানো? আমি বললাম না। বললো এইটা হচ্ছে একটা সময় এমন অবস্থা ছিল, দক্ষিণ পাড়া উত্তর পাড়া ঘোষণা দেয়া যুদ্ধ হইতো, ঢাকা ইউনিভার্সিটির ওই সাইডের হল এই সাইডের হল, এবং তারা রীতিমতো রিভলভার বা দেশীয় অস্ত্র নিয়ে গোলাগুলি করতো। তো সেই একটা গুলি এখানে লাগছে, তখন ফুটো হয়ে রয়েছে। তা আপনি যদি আজকে ধরেন যে 20 বছর 30 বছর পরে আইসা বাংলাদেশে আপনি এটা কল্পনাও করতে পারেন না যে এরকম ঘোষণা দিয়া 3 তারিখ দিয়া ঢাকা ইউনিভার্সিটির ছেলেরা অস্ত্র নিয়ে নামবে। না, আমি সেটা কল্পনা করতে পারি না, কিন্তু আমি এখন যেটা কল্পনাও করতে পারি না, আমি সেই মবও দেখি। আমি দেখি যে কোনো একটা ক্ষুধার্ত মানুষকে ঢাকা ইউনিভার্সিটিতেই পিটিয়ে মেরে ফেলা হয়। আমি দেখি যে মবের নামে ছাত্রীদেরকে হেনস্থা করা হয়। আমি দেখি মবের নামে শিক্ষিকাদেরকে ক্লাস নিতে দেওয়া হয় না। আমি দেখি মবের নামে সঙ্গীত শিক্ষকদেরকে রাখা হয় না। আমি তো সেই ভয়ের সংস্কৃতিতেই ফিরলাম। আমি বলতেছি হচ্ছে যে আমরা একটা প্রোগ্রেসের মধ্যে আছি। আমি ওইটা এই জন্যই উদাহরণটা টানলাম। আমরা যখন বলে ফেলি যে 50 বছরে বাংলাদেশের কিছু হয় নাই, বা এই গত 1.5 বছরে বাংলাদেশের কিছু হয় না, বা গত ধরেন যে 20 বছরে বাংলাদেশের কিছু হয় নাই, কোনো প্রোগ্রেস নাই, এই জাতি দিয়ে কিছু হবে না, এইটার বলার মধ্য দিয়ে আসলে আমাদের যতটুকু প্রোগ্রেস হয়েছে ওইটাকেও নালিফাই করা হয়। এইটা হলো আমার মানে জায়গা। আমি তো দেখেছি, আপনি যেমন এইগুলো দেখেছেন, যেহেতু মিডিয়ায় বিষয়গুলো যথাযথভাবে আসে, কিন্তু যেই জিনিসটা আপনি জানেন না, আমি যখন ইউনিভার্সিটি ছিলাম, মানে আমি যখন শিবিরের পলিটিক্সের সাথে ছিলাম, আমি দেখতাম যে ধরেন যে রাতের বেলা ঠ্যাং ভেঙে দোতলা থেকে ফালাই দিছে, এবং ওই জিনিসগুলো মিডিয়ায়ও আসে নাই। কেন আসে নাই মানে সবগুলো আসে নাই, সব আসে নাই। তো কেন আসে না সেটা নিয়ে ধরেন অন্য ডিবেট, সেটা হয়তো আপনি পরে প্রশ্নও করবেন, সেজন্য আমি তখন এটা ডিল করব। আমি বলতেছি আমরা গত 13 বছরে যদি চিন্তা করেন, ওই যে প্রতিনিয়ত হাসিনা আমলে যে ঘটনাগুলো ঘটতো, টর্চারের যে ঘটনাগুলো ঘটতো, সেইখান থেকে নিঃসন্দেহে এখন অনেক ঘটনা আছে। আমি বলছি না এটা আমরা মানে একটা আইডিয়াল জায়গায় চলে যাইতে পারছি, বা এই ধরনের হাসিনার যে হাসিনাতন্ত্রের যে প্রবণতা সেটা থেকে পুরোপুরি মুক্ত হইতে পারছি, এটা আমি বলতেছি না। বাট আমি বলতেছি কম্পারেটিভলি একটা ডেভেলপমেন্টের মধ্যে আছে, এবং আমরা সবাই মিলে যদি এই ব্যাপারে আরও ডায়ালগ করতে থাকি। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের ডেভেলপমেন্ট আপনি দেখেন নাইম, যে আমার এখন মেয়েরা খেলতে পারবে না, মেয়েরা খেলতে পারছে না, তৌহিদি জনতার নানা ধরনের হুমকি। আমি একটা সাধারণ মেয়ে হিসেবে যখন আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু লিখছি, ওখানে নোংরা মন্তব্য, আমি এখন বুঝতে পারি না আমি আসলে স্লিভলেস পরে বের হব কি বের হব না, আমার পোশাকের স্বাধীনতা বা এরকম নানা কিছু। বা একটা মানুষ আসলে পরিষ্কারভাবে জানে না সে কি বললে সে আসলে এই মুহূর্তে আক্রমণের শিকার হবে না। এটাকে আপনার ডেভেলপমেন্ট মনে হচ্ছে? না, আমি কিন্তু বলছি যে আমরা একটা ডেভেলপমেন্ট প্রসেসের মধ্যে আছি। আমি বারবার এই কথাটা বলছি। এবং দেখেন, আজকে যখন আপনারা এখানে আসতেছিলাম, আস্তে আস্তে দেখতেছিলাম একজন লেফট উইঙ্গার একজন নারী, ফাহমিদা হক বা ব্লাবলা নাম, এবং সে রীতিমতো একটা পোস্ট দিয়ে কান্নাকাটি করতেছেন যে আহারে আমরা কি রত্ন হারাইলাম, হাসিনা থাকলে, মানে হাসিনাকে সে মিন করে করে বলছেন আর কি। সো এটা মোটামুটি ভাইরাল হয়েছে। মানে আমি জাস্ট এটা এই জন্য টানলাম যে এই যে বিব্রতকর পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, যেমন ঢাকা ইউনিভার্সিটি দেখবেন যে লেফট উইঙ্গারদের সাথে রাইট উইঙ্গারদের এক ধরনের আবার উত্তেজনা তৈরি হচ্ছে, কিন্তু এই যে এই উত্তেজনার দেখেন এখানে কিন্তু সে একটা রসদ দিল। আমি জাস্ট বলতেছি এই জন্য আমাদের অনেক বেশি সংলাপ দরকার। এই সংলাপ মানে আমরা এক পক্ষ আর এক পক্ষের সাথে যেই পরিমাণ মিশার একটা সুযোগ এবং সম্ভাবনা 24শে জুলাইয়ের মধ্যে দেওয়া হয়েছিল, ওইখান থেকে আমরা ওইটার কন্টিনিউ করি নাই। একজন ডানপন্থীর সাথে এখন একজন বামপন্থী কথা বলে না, একজন বামপন্থীর কথা বুঝতে পারছি না, ডানপন্থীর সাথে বামপন্থীর কথা বলছে না। আমার মাজারের উপর হামলা, আমার বাউলের উপর হামলা, এটা তো এর আগে এটা সংলাপের মাধ্যমে এটা ঠিক করতে হবে আমাকে। সংলাপের না, একটা তো আছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা, এগুলো নিয়ে আমরাও কথা বলছি যে যেই ডেভেলপমেন্টে ইউনূস সরকার এটাকে নিয়ে যাওয়ার কথা ছিল সেখানে তারা নিতে পারে নাই। কিন্তু আপনি যদি এইটা বলার মধ্য দিয়ে টোটাল জিনিসটাকে নালিফাই করেন তাইলে আমার আপত্তি আছে। এটা হলো এক নম্বর। আর দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ধরেন প্রথম আলো ডেইলি স্টারের উপরে হামলা হয়েছে, এক নম্বর কথা হচ্ছে নিঃসন্দেহে এটা খুবই নেতিবাচক কর্মকাণ্ড হয়েছে। কোনো ধরনের গণমাধ্যমের উপরে কোনো ধরনের হামলা হওয়া উচিত না, সেটা সংগ্রামেও যেমন হামলা হওয়া উচিত না, সেটা প্রথম আলোতেও হামলা হওয়া উচিত না। কিন্তু এই যে হামলাটা হইল, এই হামলাটা প্রথমত আমাদের কামানটা দেখতে হবে গভর্নমেন্টের দিকে, কি ভূমিকা তখন আইন শৃঙ্খলা বাহিনী নিয়েছিল। দেখবেন যে খুব
খুব না কোনো ধরনের ব্যবস্থা কিন্তু ইমিডিয়েটলি সে নেয় নাই, কোনো অ্যাকশন নেয় নাই। এই অ্যাকশন না নেওয়ার ফলশ্রুতিতে যে ঘটনাটা ঘটলো, এরপরে এইটাকে আবার আমাদের মধ্যে কেউ কেউ বা একটা অংশ তারা ক্যাশ করে এটা তৌহিদি জনতার উপরে চাপায়া তাদের উপরে বন্দুক দাগতে থাকলো। ফলে এই সমাজে একটা অস্বস্তির এমনি তো একটা এলিমেন্টস হাসিনা আমলে তৈরি হয়েছে, ডিভাইড অ্যান্ড রুলের যে ব্যাপারটা আছে ওইটাকে এখন আরও মানে ফুয়েলিং করা হয়েছে এইভাবে। ফলে আমি জাস্ট বলতেছি আমাদের মধ্যে এই জন্য ডায়লগটা থাকা দরকার। এই বোঝাপড়া যদি আমাদের মধ্যে তৈরি না হয়, আমরা সবাই মিলে যদি এই রাষ্ট্রটা বানাইতে না চাই, তাইলে দেখবেন যে এই ধরনের মানে বিব্রতকর অবস্থায় আমাদের আবার পড়তে হবে। আর আমরা যদি সবাই মিলে চিন্তা করি যে না, আমরা সবাই যে যার বিশ্বাস স্বাধীনতা নিয়ে আমরা একটা নিরাপদ বাংলাদেশে থাকবো, তাইলে আমরা পারবো। দেখেন আপনি যেমন বাউল বা অন্যান্যদের উপরে হামলার কথা নিঃসন্দেহে এগুলো নিন্দনীয়, আমি এগুলো কোনোটা জাস্টিফিকেশন দিচ্ছি না। বাট দেখেন এই যে ধরেন বিএনপি অভ্যন্তরীণ কোন্দলে 200 মানুষ তার মারা গেছে অ্যাটলিস্ট, এবং এইগুলো রিপোর্টেড। হ্যাঁ, এবং দেখবেন যে গতকালকে ছাত্রদলের এক নেতা একটা মেয়েকে মেরে ফেলছে বা ধর্ষণের সাথে যুক্ত ছিল। এই যে ঘটনাগুলো ঘটতেছে, সো আমরা শুধু বাউলের দিকে যদি ফোকাস করি এবং আর 5টার দিকে যদি ফোকাসটা সেভাবে না করি, তাইলেও একটা বিব্রতকর সিচুয়েশন তৈরি হবে। ফলে আমাদের খুব নিরপেক্ষভাবে জানমাল রক্ষায় সর্বতোভাবে এবং সিলেক্টিভ, ধরেন আমি সহ সবাই বলতে চাচ্ছেন যে গণমাধ্যম সিলেক্টিভ, গণমাধ্যম অবশ্যই সিলেক্টিভ, এটা নিয়ে, এবং এটাকে আমি অপরাধ মনে করি না। একটা ঘটনা নয় দিগন্ত যেভাবে ছাপাবে, আমাদের যেভাবে ছাপাবে, সেটা দিনকাল সেভাবে নাও ছাপাইতে পারে। দিনকাল যেভাবে ছাপাবে ভিন্ন আলাপ। কিন্তু আপনি যেটা বলছেন যে যেভাবে বাউলের উপর হামলা, মাজারের উপর হামলা, এই বিষয়গুলো যতটা আসছে, ধরেন এটা আমি শুধু মিডিয়ার কথা বলছি না, আমি শুধু মিডিয়ার কথা বলছি না, এটা আমরা সবার কথা বলছি। মানে যখন আমি কোন একটা জিনিসে ভয়েস রেজ করি, সেইটা সব ঘটনায় সব অকারেন্সে হয়তো আমি একভাবে ভয়েস রেজ করি না, আমি সেই জায়গাটা বলছি। অর্থাৎ এইটা যদি আমাদের বোঝাপড়া তৈরি হয়, আমাদের যদি একটা কথা বলার ডায়লগের পরিবেশ তৈরি হয়, তাহলে দেখবেন যে আমরা সবাই মিলে অনেকগুলো জিনিস ঘটার আগেই আমরা কিওর করে ফেলতে পারবো। আর অনেক জিনিস ঘটার পরে, মানে ঘর পোড়া দিলে আলো পোড়া দেওয়ার অনেক লোক আসে, এটা আমাদের প্রিভেন্ট করতে হবে। এই জন্য আমাদের একটা সম্মিলিত বোঝাপড়া খুবই জরুরি। এটা যদি আমরা করতে না পারি, তাহলে আমাদের প্রোগ্রেসটা অনেক স্লো হয়ে যাবে। আমি ওই জায়গায় ফোকাস করতে চাই। আচ্ছা, সেক্ষেত্রে একটু জানতে চাই যে আপনাদের যে গঠনতন্ত্র যেটা দেয়া আছে, সেখানে আপনারা বলছেন যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের গৌরবান্বিত ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, ধর্মবিশ্বাস, মূল্যবোধের উপর ভিত্তি করে একটা টেকসই গণতান্ত্রিক রাষ্ট্র গঠনে উদ্যমী হওয়া। এবং অন্যদিকে আবার বলছেন সকল ধর্মের মানুষের আচার অনুষ্ঠানকে সম্মান প্রদর্শন, নিজস্ব ধর্মীয় বিশ্বাস ও মূল্যবোধকে সমুন্নত রেখে সাম্প্রদায়িক সম্প্রীতি ফিরিয়ে আনা, সকল ধর্মের অনুসারীদের মাঝে কিংবা পাহাড়ি ও সমতলের মাঝে সকল ধরনের বৈষম্য দূর করা। আমার প্রশ্নটা হচ্ছে যে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে যদি নীতি তৈরি করেন, তাহলে সংখ্যালঘুদের প্রতি বৈষম্যটা আসলে দূর করবেন কিভাবে? দেখেন এইখানে খুব যে জিনিসটা আমাদের আলাপের বিষয়, সেটা এক নম্বর হচ্ছে ডেমোক্রেসির আলাপ যখন করতেছি আমরা, তখন তো এখানে সংখ্যাগরিষ্ঠের মতামতের কথাটা বলতেছি। এখন আমাদের যেটা করণীয়, যে এই যে সকল সংখ্যাগরিষ্ঠ যে মানুষ বা আমরা নাগরিক যারা আছি, আমাদের সবারই এই ব্যাপারে এই ডেভেলপমেন্টে যাইতে হবে যে এইখানে প্রত্যেকটা নাগরিক, প্রতিটা নাগরিক, সে পাহাড়ি হোক সমতলের হোক, সে আইনের চোখে, রাষ্ট্রের চোখে সমান হবে। এখন আপনি যদি বলেন যে ধরেন যে পাহাড়ের জন্য আলাদা প্রোটেকশনের জন্য আইন দিলেন, কিন্তু সেইটার ব্যাপারে সমতলের যারা আছে তারা এটা সাম্প্রদায়িক সম্প্রীতি রাখার ব্যাপারে তারা ওই ধরনের কনসাসনেস তাদের মধ্যে ডেভেলপ হইল না, তাইলে কিন্তু আপনি এটা পারবেন না। ফলে আপনি এইখানে আপনার সংখ্যাগরিষ্ঠ মানুষ যদি একমত হয় যে না, তারা সবাইকেই প্রোটেকশন দেবে, আইনের শাসন সবার জন্যই সমান হবে, তখন কিন্তু আপনি এটা পারবেন। ফলে আমরা যখন ডেমোক্রেসি বলতেছি, এটা ডেমোক্রেসির ত্রুটি বলেন আর ভালো বলেন, যেটাই বলেন, তখন তো আপনি সংখ্যাগরিষ্ঠের শাসনের একটা আলাপের, মানে সিদ্ধান্তের একটা আলাপে আসতেছেন। ওই সংখ্যাগরিষ্ঠ যাদের নিয়ে, যে নাগরিকদের নিয়ে, তাদের আসলে এই ধরনের ডেভেলপমেন্টের মধ্যে দিয়ে নিতে হবে যে তুমি একটা সম্প্রীতিপূর্ণ সমাজ ব্যবস্থা, সম্প্রীতিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা, এবং শুধু তোমার ধর্মীয় কারণে বা তুমি পাহাড়ে, তুমি সমতলে, এই জন্য তোমার কোনো ধরনের নাগরিক অধিকার হরণ করা হবে না, এই ধরনের বোধ সবার মধ্যে তৈরি করতে হবে। দেশই আমাদের এই প্রচেষ্টা। নারী বিষয়ে আপনার প্ল্যাটফর্মের অবস্থান কি? নারীদেরকে আপনারা কোনো নেতৃত্বে আনতে চান? হ্যাঁ, আমাদের এটা ফুল ওপেন, আমাদের কোনো ধরনের ব্যারিয়ার টেরিয়ার নাই, এবং খুব সিম্পল, যে যার ক্যালিভার দিয়ে
যে কোনো জায়গায় যে কোনো সিদ্ধান্তর নেওয়ার জায়গায় যে কোনো পজিশনে দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সব জায়গায় এসে যাইতে পারবে। এবং আমি আপনাকে বলি, যেহেতু এর আগের কোশ্চেনটাও পাহাড়ির সমতল এবং অন্যান্য জিনিস নিয়ে আসছে, আমি বা আমরা একটা রাজনৈতিক আইডিয়াল পলিটিক্যাল পার্টিকে দেখি হচ্ছে রাষ্ট্রের নিরিখে। রাষ্ট্রের নিরিখে হচ্ছে, ধরেন বাংলাদেশ রাষ্ট্রে 51% উইমেন আছেন, নারী আছেন। আমি আমাদের সংগঠন আপ বাংলাদেশকে তখন একটা আইডিয়ালিস্টিক মডেল হিসেবে আমি মনে করব যখন 51% বা মোরলেস 51% সেইখানে নারী রিপ্রেজেন্টেশন থাকবে। ধরেন বাংলাদেশের 9% হিন্দু আছে, আমি তখন মনে করবো এটা সবচেয়ে স্ট্যান্ডার্ড জায়গায় আমি আমার পার্টিতে নিয়ে যেতে পারছি যখন আমার পার্টিতে 9% অ্যাটলিস্ট বা মোরলেস হিন্দু নাগরিকদের উপস্থিতি থাকবে। এখন ব্যাপারটা তো এখন কত আছে, এখন অনেক হয়তো এটার ধারে কাছেও আমরা নাই, বাট আমাদের দরজাটা ওপেন আছে, আমরা ওপেন এবং আমরা চাই তারা আসুক। এই মুহূর্তে একটা ডানপন্থী দল বা ইসলামী দল বা আমি যদি বলি জামায়াতের আমির যে মন্তব্যটি করেছেন নারীদেরকে নিয়ে বা নারী সম্পর্কে তাদের যে অবস্থান, সে বিষয়ে আপনার মতামত কি? যদিও আমরা দেখেছি যে উনি দুজন নারী নেত্রীর সাথে ওনার রাজনৈতিক জীবন পার করেছেন, এই জামাত, বেগম জিয়া এবং শেখ হাসিনা, বেগম জিয়ার অধীনে ওনারা ক্ষমতার স্বাদও নিয়েছেন। এই মন্তব্যটাকে আপনি কিভাবে দেখেন, বা জামাতের যে নারীদের প্রতি তার যে মনোভাব, তার যে আদর্শ, সেটাকে কিভাবে দেখেন? এক নম্বরে আমি মনে করি যে জামাতের আমিরের মতামতের চেয়ে আমি দেখি যে পরবর্তীতে মহিলা সেক্রেটারি তিনি যে মতামতটা দিয়েছেন যে আমরা মেনে নিয়েছি পুরুষদের অধীনেই তার রাজনীতিটা করবেন এবং এটা খোদাই বিধান এবং এটা জেনে শুনেই তারা সংগঠনটা করছেন। আমি মনে করি এইটাই সঠিক লাইন। এটা আমার পজিশন না। জামাত যেই ধরনের লিটারেচার পড়ায়, যেই ধরনের প্রসেসের মধ্য দিয়ে যেই ধরনের ইডিওলজি তারা মানে তাদের কর্মীদেরকে শিখায়, সেখান থেকে মনে করি এইটাই সঠিক। এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের এইটার ব্যাপারে কোনো কৌশলগত অবস্থান নেওয়া উচিত না। যেহেতু হ্যাঁ, যদি সেইটা এইখান থেকে যদি ধরেন যে সে চেঞ্জ হইতে চাইছে, না সে পার্টিতে নারী নেত্রী চেয়ারম্যানও হইতে পারবে, আমিরও হইতে পারবে, কথার কথা আমি ধরতেছি, তাইলে সেটা তার ইডিওলজিক্যাল জার্নির মধ্যে দিয়ে সে আগে ক্লিয়ার করে আসুক। জাস্ট সিচুয়েশন ডিল করার জন্য এই ধরনের কোনো পজিশন সে নেকে, সেটা আমি চাই না বা আমি এটা ন্যায্যও মনে করি না। তো জামাতের দেখবেন যে আপনি যদি ধরেন যে মাওলানা মওদুদী, যিনি অন্যতম প্রধান তাত্ত্বিক, তার মোরালেস 2টা বই তাদের সিলেবাসে পড়ানো হয়। একটা হলো পর্দার বিধান, আর একটা আছে যে আধুনিক নারী ও সমাজ ব্যবস্থা বা এইরকম একটা বই আছে। দ্বিতীয়টা প্রশ্নোত্তর ভিত্তিক, আর প্রথমটা মৌলিক বই আর কি। ওইখানেও যদি আপনি দেখেন বা ওইখানে দেখেন, তাহলে দেখবেন যে তারা যেই ফ্রেমওয়ার্কে ফেলে নারীদের অধিকার, রাজনীতি এবং অন্যান্য জিনিস দেখেন, সেখানে আমি মনে করি তাদের মহিলা সেক্রেটারি কিংবা ইন্টারভিউতে আপনি যেটা বললেন আমির জামাত যেটা বলেছেন, আমি মনে করি এটাই তাদের সঠিক অবস্থা। কিন্তু যে জামাতের যে দর্শন নারীদেরকে নিয়ে, যে পর্দার ভেতরে থাকতে হবে, কাজ করা যাবে না, বাইরে আসা যাবে না, বা নারীর সুবিধার জন্য নারীকেই ঘরে থাকতে হবে, এই দর্শনের সাথে আপনি কতটা একমত? এবং অন্তত এই প্রেক্ষাপটে, এবং যেটা আসলে একটা নারীর অধিকার, যে আমি আসলে আমার স্বাধীনতা আমি ভোগ করবো, এটা আমার অধিকার, সেই জায়গা আমি হচ্ছে জামাতের যে ইডিওলজিক্যাল জায়গা, ওখান থেকে আমি ওইটা তো ডিফারেন্ট আমার ইডিওলজিক্যাল জায়গা। আমি সোসাইটিতে মানুষ অ্যাজ ইট ইজ যেভাবে বিরাজমান, আমি ওইভাবেই মানুষকে দেখতে চাই। কোনো কাস্টমাইজেশনের মধ্যে নেওয়ার আমার কোনো টার্গেটও নাই, প্যারাও নাই। না, এই যে আমি আপনি এখানে একটু থামাই, সেটা হচ্ছে আপনি জামাতের দর্শনের কথা বলছেন যে এটা তো আসলে তার গঠনতন্ত্র বা তার দর্শনেই। আমি আসতেছি ওইখানে, আমি যেতাম, মানে দ্বিতীয় ধাপে ওইখানে যেতাম। বাট বাংলাদেশে যেহেতু আমি ডেমোক্রেসিতে বিশ্বাস করি, আমি এটাও মনে করি কোনো পার্টি যদি মনে করে তারা এই ধরেন যে নারীকে তারা এই ফ্রেমওয়ার্কে রাখতে চাচ্ছে বা এইভাবে রাখতে চাচ্ছে, এবং কোনো ধরনের চাপ প্রয়োগ করা ছাড়া কোনো নারী বা কতিপয় নারী যদি ওইটার সাথে অ্যাগ্রি করে ওই সংগঠন করেন, এবং সেটা যদি অন্যের ক্ষতি না হয় এবং রাষ্ট্রীয় রুলসের ভায়োলেশন না হয়, তাহলে ওইটার ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। আমি আমার জায়গা থেকে হয়তো বেটার আমার যে প্রস্তাবনা, সেটা আমি হয়তো তার সামনে তুলে ধরতে পারি, মিডিয়ায় বলতে পারি, আমার সভা সেমিনারে বলতে পারি। ওইখানকার কেউ যদি আবার পরবর্তীতে মনে করেন যে না এইটা না, ওইটা গ্রহণ করব, বা আমারটাও না, আরেকজনের যেই ফ্রেমওয়ার্ক আছে সেটা গ্রহণ করবে, সেটা সে গ্রহণ করতে পারে। জামাত বলছে যে এটা আমার আদর্শ, আমি মনে করি এটা এরকম হবে। কিন্তু যখন আমি রাজনীতি করছি,
তখন রাজনীতির মাঠে আমি নারী নেতৃত্ব মেনে নিচ্ছি কিভাবে? এইটা তো ধরেন যে সে যেই ব্যাখ্যাটা দেয় সেই জায়গাটা বলেন, সে ব্যাখ্যাটা দিচ্ছে, সে কিন্তু নারীর অংশগ্রহণ নিষিদ্ধ এটা বলতেছেন না, ইভেন চাকরি বাকরি করতে পারবেন না সেটাও তিনি বলতেছেন না, তিনি বলতেছেন দলের আমির হইতে পারবেন না। এই জিনিসটা কিন্তু আমাদের মানে দলের প্রধান হইতে পারবেন না, বা ধরেন যে ইমাম হইতে পারবেন না, ইমাম মানে নামাজটা জামাতটা পড়াইতে পারবেন, অর্থাৎ তাদের জায়গা থেকে হচ্ছে যে প্রধান হওয়ার যে জায়গাটা, ওই জায়গাটা থাকবেন একজন পুরুষ, যার অধীনে মানে অধীনস্থ অনেক যেই স্তরগুলো আছে সেইখানে তারা থাকতে পারবেন, এগুলো নিয়ে তাদের সমস্যা নেই, তারা এমপি হইতে পারবেন। এটা কিন্তু তারা বলতেছেন, তারা একটা প্রসেসের মধ্যে আছেন, তারা ফিউচার ইলেকশনে এমপি পদপ্রার্থী দিবেন, অথবা লোকাল ইলেকশনের উদাহরণ তারা টানছেন। আমার কথা হচ্ছে যে আমি এই কথা বলছি আমার দলে হতে পারবেন না, কিন্তু যখন আমি কোয়ালিশন, যখন আমি আসলে এটা আমি বলতেছি, রাজনীতির আচ্ছা, মাঠে ভালো কথা যাচ্ছি, আমি বলছেন। আন্দোলনে আমি যাচ্ছি, বলতেছি, আমি সরকার গঠন করছি, তখন আমি একজন নারী নেত্রীর তার আন্ডারে যে কি করে জায়গাটা, যাচ্ছি? তার জায়গাটা সে বলতেছেন যে ধরেন যে যখন সে 4 দলীয় জোটে ছিল, হাসিনাটা তো কম রিলেভেন্ট, যেহেতু ওইবার ফর্মাল কোনো জোটে মানে শেখ হাসিনার সাথে তারা রাজনীতির মাঠে ছিলাম, তার নেতৃত্ব তখন আমি মেনেছি। আমি বলতেছি ফর্মাল জোট ছিল না, কিন্তু ফর্মালি জোট তো ছিল খালেদা জিয়ার সাথে। আমি এই জন্য এটাই উদাহরণ হিসেবে নিচ্ছি। খালেদা জিয়ার ক্ষেত্রে তাদের যেটা ব্যাখ্যা, যে খালেদা জিয়ার তো আমরা দলীয় প্রধান হিসেবে গ্রহণ করি নাই, এটা আন্দোলনের মধ্যে ছিলাম, সে তার দল তার ইডিওলজি নিয়েছিল, আমি আমার দল আমার ইডিওলজি নিয়েছিলাম। ইভেন এবং এই কারণে এখানে একটা সাইনার্জিও ছিল যে জামাত কিন্তু তখনও বলতেছে সে ইসলাম প্রতিষ্ঠা করতে চায়, তার থিওডেমোক্রেটিক আইডিয়া, আর সে একটা বাংলাদেশি ন্যাশনালিজমের আইডিয়া, রাইট, বিএনপির, এবং দুইটার ইডিওলজি, দুইটার প্রসেস এবং আউটপুট কনক্লুশন ডিফারেন্ট। বাট ওই মুহূর্তে যে ধরেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা আন্দোলনের ক্ষেত্রে তার আন্দোলন কেন্দ্রিক একটা ম্যাচিং আছে, একই চাওয়া পাওয়া আছে, ওই ইভেন্টে সে একসাথে হয়েছে। এইটা হচ্ছে তাদের দিক থেকে ব্যাখ্যা, আমি সেটা আপনাকে আচ্ছা, বলার সেক্ষেত্রে চেষ্টা যখন আমি করছি। পরে যখন 4 দলীয় জোট ক্ষমতায় গেল, তো নারী প্রধানমন্ত্রীর অধীনে আমি মন্ত্রীও হলাম, তাদের সাথে জোটও করলাম, কিভাবে হয় সেটা? এখানে সেটা তো জামাত বলছে যে এটা আমাদের সিদ্ধান্ত না, বিএনপি সিদ্ধান্ত, কিন্তু আমি যে মানে বিএনপির দল থেকে তার প্রধানমন্ত্রী খালেদা জিয়া হবেন, এটা তো বিএনপির সিদ্ধান্ত, জামাতের সিদ্ধান্ত না। তাহলে বিএনপির প্রধানমন্ত্রীর, নারী প্রধানমন্ত্রীর অধীনে আমি মন্ত্রী হব, সেটা তো আর বিএনপি সিদ্ধান্ত না, সেটা তো জামাতের সিদ্ধান্ত। সেটা কিভাবে হয়? এটা দেখেন, জামাত সবসময় একটা কথা কিন্তু বলে, দেখবেন যে জামাত বলে যে, জামাতকে জিজ্ঞেস করা হয়েছিল, সম্ভব আমির সাহেব এই ইন্টারভিউ কোথাও না কোথাও দিয়েছেন, যে আপনারা গেলে শরিয়া রাষ্ট্র কায়েম করবেন কিনা। তারা উত্তরটা দিয়েছেন এইভাবে, আমরা ডে ওয়ানেই শরিয়া রাষ্ট্র কায়েম করব না, তারা অ্যাডভোকেসি করবেন, অর্থাৎ তারা একটা প্রসেসের মধ্যে থাকবেন। এই প্রসেসের মধ্যে থাকতে থাকতে যদি এই দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মনে করে এবং ওই সময় এবং উপযোগিতা তৈরি হয়, তখন তারা আসলে একটা ইসলামিক স্টেটের দিকে যাবেন। এইটার ব্যাপারেও তারা এই একই ধরনের ব্যাখ্যা দেন, যে আমরা তো এই সংসদের সংখ্যাগরিষ্ঠ, আমরা সংখ্যাগরিষ্ঠ এমপি আমাদের না, আবার এই প্রসেসকে আমি ডিনাই করতে পারবো না, যেহেতু আমার ডেমোক্রেটিক একটা প্রসেসে আছি। ফলে আমার যখন ধরেন যে এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষ আমার হবে, এমপি আমার হবে, কিংবা আমি সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সংসদে যাব, তখন সে আসলে তার মতো করে তার যে ইডিওলজিক্যাল জায়গা, একজন পুরুষ প্রধানমন্ত্রী হবেন বা ইভেন রাষ্ট্রপতি হবেন ধরেন একজন পুরুষ, কিন্তু কিছু বা সেটা অর্ধেকও হইতে পারে, তারা বলেন 43% তাদের এখন নারী পার্টিসিপেন্ট আছেন, তো সেটা হইতে পারে যে তারা তখন 30%, 10%, 5% নারী এমপি বানাবে, ইভেন মন্ত্রীও বানাইতে পারে, কিন্তু সে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতিরা তখন বানাবেন না, মানে তখন ওইটা পুরুষদের মধ্যে থেকে হবে। এখানে আমাকে একটু বোঝান, এই যে আপনারা বলেন, দুঃখিত, মানে এই যে ডানপন্থার দলগুলো বলে যে আমরা নারীর নিরাপত্তার কথা ভেবে আসলে এটা বলি, রক্ষণশীলতার কথা তাদের ভাষায় উঠে আসে নানাভাবে। তারা বলেন যে নারী নানা রকম হেনস্থার মুখোমুখি হয়, সেজন্য আসলে নারী যাতে নিরাপদ হয় সেজন্য আমরা এই কাজগুলি করি, নারীকে বাইরে আসতে না করি। বিভিন্ন পরিসংখ্যান বলে যে 70 থেকে 80% শোষণ আসলে তার ঘরে হয়। সেটার ব্যাপারে তো আমরা কখনো কোনো ডানপন্থা রাজনৈতিক দলের কোনো মন্তব্য দেখি না, বা সেখানে আসলে তারা কি উদ্যোগ নিচ্ছেন, কি করছেন, সেটা তো কোনো কিছু দেখি না। তো এইটা কি এক ধরনের কন্ট্রাডিক্টরি না, যে আমি শুধু বাইরে আসলে তার নিরাপত্তা দেখব, আমি ঘরে তার নিরাপত্তা দেখব না? এক নাম্বার হচ্ছে এইটার মানে ভিতরকার সিনারিওটা আমি খুব ভালো জানি না, যেহেতু ওই ধরনের একেবারে কাঠখোট্টা পরিবেশের সাথে আমি খুব বেশি পরিচিত না। বাট আমার যেই ইসলামী ঘরানার থেকে আমি উঠে আসা সেইখানকার অভিজ্ঞতায় বলছি, এটা হয়তো আপনি ডিফারও করবেন। তারপরেও যে বাংলাদেশের প্রেক্ষিতে ইসলামপন্থী যেই ফ্যামিলিগুলো আছে, বিশেষ করে পলিটিক্যাল ইসলামের
বিশ্বাসী যে ফ্যামিলি, আমি একেবারে কওমি মাদ্রাসা ওটা জানি না, তাদের ফ্যামিলি লাইফ সম্পর্কে আমার আইডিয়া নাই, বাট পলিটিক্যাল মানে নির্বাচনবাদী যে ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো আছে তাদের যে ফ্যামিলির যে সিনারিও আমি দেখেছি, সেখানে সত্যিকার অর্থেই নারী তাদের যেই মানে প্রোটেকশন সিস্টেম, সেখানে খুব ভালো প্রোটেকশনেই থাকেন আমি বলতেছি। সো এখন এইখানে নানা ধরনের অকারেন্স নিঃসন্দেহে আছে, আমি কিন্তু এটা জাস্টিফিকেশনে যাচ্ছি না, আমি জাস্ট বলতেছি যার কারণে তার যেই নারীরা, আমি বলতেছি তার যেই যে দেখছেন না মহিলা জামাতের যে নারীরা এসে কথা বলছেন, তারা দেখবেন এটার ব্যাপারে স্যাটিসফাইড। আমার জায়গাটা বুঝতে পারছেন কিনা? এখন আমি ওই পজিশনে নাই, আমি মনে করি যে ধরেন যে নারীকে এভাবে কোনো ব্যারিয়ার দিয়ে আটকায় রাখার দরকার নাই। আমার ওয়াইফ অলরেডি জব করেন এবং নারীদের জব করা উচিত, এবং ইভেন সে ধরেন যে হিজাব করবেন কি নিকাব করবেন এই ব্যাপারে আমি কোনো চাপ প্রয়োগ করি না, এটা তার একান্ত, তিনি করেন। হ্যাঁ তিনি করেন, একান্তই তার চিন্তা দর্শন, তিনি কি লালন করেন ওই জায়গা থেকে। এ ব্যাপারে আমি একটা ডেমোক্রেটিক পজিশনে থাকতে চাই। কিন্তু আমি বলতেছি যে জামাত ইসলাম বা এই ইসলামী দলগুলো, সেক্ষেত্রে এই যে ধরেন আমরা দেখলাম চরমোনাইর পীর ডক্টর মনীষার সাথে একই মানে মঞ্চে বসতে চাইলেন না, এটাকে আপনি কিভাবে দেখেন? এইটা আমি বাড়াবাড়ি হিসাবে দেখি আর কি, দ্যাটস ইট, নাথিং। মানে এমন না যে আপনি আর আমি পাশাপাশি বসলে অনেক কিছু অশুদ্ধ হয়ে গেল। আমি তো দেখলাম যে ইভেন আমি যদি ভুল করে না থাকি, মানে আমার স্মৃতিতে যতটুকু আছে, এই যে 11 দলীয় জোট যেটা ছিল, ওইখানে মনিরা শারমিন ছিল, আমাদের এনসিপির মনিরা শারমিন ওইখানে উপস্থিত ছিলেন, এবং ওইখানে আমার যতটুকু মনে পড়ে যে চরমোনাইয়ের যে দল ইসলামী আন্দোলন বাংলাদেশ, তারও একজন নেতা ওই মঞ্চে সম্ভবত ছিলেন। সো এইটা আসলে ধরেন যে তারা এক ধরনের একটা ফ্রেমিং করতেছেন এখন যে জামাত ইসলামী এখন আর ইসলামের মধ্যে নাই, তারা সেকুলারদের সাথে জোটটোট করতেছেন। সো ওইটার একটা রিয়াকশন হিসেবে হয়তো তিনি এটা করছেন। আমি এটা মানে আসলে ভালো জানিও না, এটা তিনি হয়তো মানে যথার্থ উত্তরটা তিনিই দিতে পারবেন আর কি, বাট আমার দৃষ্টিতে এটা তিনি বাড়াবাড়ি করেছেন, এটা তার ক্যাপাসিটির উপর। সেক্ষেত্রে আমরা একটা জিনিস দেখি যে আমরা যদি বিশ্ববিদ্যালয়গুলো নির্বাচন দেখি, তখন আমরা দেখেছি যে শিবিরের সাথে প্রচারে আপনাদের এক ধরনের উপস্থিতি দেখা গেছে। এখন যেমন আমরা জাতীয় নির্বাচনে আপনাদেরকে জামাতের সাথে সে অর্থে অ্যালাইন না বললেও তাদের প্রচারে আপনাদের উপস্থিতি দেখতে পাওয়া যায়। তো অনেকেই বলেন যে বাংলাদেশ আসলে জামাতের বি টিম নাকি? আচ্ছা, এক নাম্বার হচ্ছে আমরা বি টিম না, বাট এই বি টিম না বলার মধ্য দিয়ে খুব বেশি অর্জন করা যাবে না, এই জন্য যে আপনি ওটার ব্যাকগ্রাউন্ডও বলছেন, এবং এই ব্যাকগ্রাউন্ডটার ওপেন, এটা আমরা মানে লুকায়ও না। আমরা বলতেছি আমরা একটা জার্নির মধ্যে আছি। জার্নির মধ্যে এই অর্থে যে ধরেন আমাদের অ্যারাউন্ড 70% আমাদের সংগঠনের সাথে যারা যুক্ত আছেন এখন, এর অ্যারাউন্ড 70% একটা সময় কোনো না কোনো সময় জামাত বা শিবিরের সাথে যুক্ত ছিলেন। ফলশ্রুতিতে তাদের যে এইখানকে ট্রান্সফরমেশনের যে সময়টা দরকার, তার যে লিটারেসি ডেভেলপ হওয়া দরকার, এইটা সবার মধ্যে এখনো হয় নাই। ফলে আমরা এই সব জায়গায় অনেক বেশি রিল্যাক্স দিতে, যেমন এবার ইলেকশনের কথা যদি বলেন, আমরা পার্টিগতভাবে আমাদের সেন্ট্রাল বডি এবং আমাদের জাতীয় সমন্বয় সভা অর্থাৎ সারা দেশে আহ্বায়ক সদস্য সচিবদের নিয়ে যেই ফোরাম আছে, 2টা মিটিংয়ে আমরা করেছি, এবং 2টার মিটিংয়ে মতামতের ভিত্তিতে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের কোনো দলকে পার্টিগতভাবে সমর্থন দেওয়া হবে না, দলীয় কোনো পজিশন নাই, বাট কেউ যদি ব্যক্তিগতভাবে যে কারো পক্ষে সে ক্যাম্পেইন করতে পারবে। তো এখন দেখা গেছে আমাদের একটা বিপুল সংখ্যক নেতাকর্মী, তারা দেখা গেছে এখন হয়তো দাঁড়িপাল্লার পক্ষে ক্যাম্পেইন করছেন, এবং এটা নিয়ে আমরা কোনো লুকাছাপাও করতেছি না, কারণ তাকে তো তার 1 নম্বর সীমাবদ্ধতা সে চিনেই হয়তো দাঁড়িপাল্লার প্রতিনিধিকে, বিএনপির সাথে তার ওই ব্রিজিংটা হয়তো নাই, ঠিক আছে। সো এইটা আমি বলতেছি যে এই যে একেবারে সলিডিফিকেশন করে ফেলতে পারা, একেবারে নিজেদের আলাদা করে ফেলতে পারা, ওই জিনিসটা আমরা এখনও করতে পারি নাই। দ্যাটস ওয়াই আমরা এখনও পলিটিক্যাল পার্টিতে রূপান্তরিত হই না। আমাদের এই জার্নিটা করা দরকার। ইডিওলজিক্যাল যে ডিফারেন্সটা আছে, ইডিওলজিক্যাল কি ডিফারেন্সটা আছে? ইডিওলজিক্যাল ডিফারেন্স ধরেন যে আমরা বলতেছি একটা ওয়েলফেয়ার স্টেটের কথা, জামাত মোরালেস একটা ইসলামিক স্টেটের কথা বলছেন, রাইট? সো দুজনের কনক্লুশন তো ডিফারেন্ট। ফলে আপনি যদি চিন্তা করেন যে যখন আমি একটা ওয়েলফেয়ার স্টেটের কথা বলছি, আমার ইডিওলজিক্যাল গ্রাউন্ড ইভেন ধরেন বাংলাদেশ পন্থার কথা বলতেছি, তখন এটা ভেরি কানেক্টেড উইথ বিএনপির যে ইডিওলজিক্যাল গ্রাউন্ড আছে। প্র্যাকটিক্যাল জায়গায় যদি বলেন, যখন আমরা চাঁদাবাজ মুক্ত, দুর্বৃত্তায়নের রাজনীতি মুক্ত, কালো টাকার প্রভাব মুক্ত রাজনীতির কথা বলছি, এটা দেখবেন যে প্রায়োগিকভাবে অনেক বেশি জামাতের সাথে কানেক্টেড। ফলে এই দুইটার মাঝামাঝি একটা চিকন সুতার উপর দিয়ে আমাদের হাঁটতে হবে, এই ওয়েটা খুব ক্লিয়ার করে ফেলতে হবে। কিন্তু এটার জন্য আমি একটু অঙ্কটা বুঝি নাই, সেটা হচ্ছে যে আমার 70% কর্মী এখন পর্যন্ত যারা আছে,
তাদের চিন্তা চেতনা, যেহেতু তাদের প্রাক্তন হচ্ছে জামাত কিংবা শিবির, তারা অ্যালাইন উইথ জামাত শিবির, কিন্তু তাদেরকে আমরা একটু নিয়ে আসছি, নিয়ে এসে আমরা আবার একটু তারা আমাদের সাথে আসছে, তারা আমাদের সাথে আসছে, আমি শেষ করি, আমাদের সাথে আসছে, আমরা আবার একটু মাঝামাঝি হাঁটতে চাই, কারণ আমি আবার জামাত হব না, আবার আমার কিছু চিন্তা বিএনপির সাথে মেলে, মানে না আমি কিন্তু কিছু চিন্তা বলিনি, আমি কিছু চিন্তা বলিনি, আমার বলছি আমাদের ইডিওলজিক্যাল যে গ্রাউন্ড, আমি ইডিওলজিটাই বুঝতেছি না। আচ্ছা ধরেন আমি দুইটা পয়েন্ট আপনি যদি ধরেন, এক নাম্বার হচ্ছে আমি একটা ওয়েলফেয়ার স্টেট চাই। ওয়েলফেয়ার স্টেট মানে কি? সবাই ওয়েলফেয়ার স্টেট চায় না, ধরেন যে নির্বাচনবাদী যে ইসলামী দলগুলো আছে, সে তো ইসলামিক স্টেট চায়, ইসলামিক স্টেটের প্রসেস হিসেবে সে হয়তো ডেমোক্রেসিকে নিয়েছে, তাহলে আলটিমেট টার্গেট হচ্ছে ইসলামিক স্টেট। ধরেন যে জামাত বলতেছে না যে আমরা ডে ওয়ানে যে ইসলাম প্রতিষ্ঠা করব না, তার মানে সেটা প্রসেস হিসেবে এটা নিয়েছে যে এখন সরকার গঠন করবে, এরপরে মত উৎপাদন করবে, সে তারপরে ধরেন একদিন গণভোট দেবে যে ইসলামিক স্টেট হবে কি হবে না, তার এটা। আর আমার ওই পর্যন্ত আমার হচ্ছে আমি একটা ওয়েলফেয়ার স্টেট চাই, অর্থাৎ আমি যদি ক্ষমতায় যাই সেটা ওয়েলফেয়ার স্টেটই হবে। এইটা পরবর্তীতে আবার ইসলামিক স্টেট বানানোর কোনো প্রবণতা বা চেষ্টা আমার মধ্যে নাই, খুব ক্লিয়ার। ফলে এই চাওয়াটা যেমন বিএনপিও চায়, আমিও চাই। পার্থক্য হচ্ছে বিএনপি অনেকগুলো নেগেটিভ তৎপরতা তার মধ্যে ঢুকাই ফেলছে, ধরেন সে চাঁদাবাজির সাথে যুক্ত, কালো টাকার ইকোনমির সাথে যুক্ত, এগুলো আবার জামাতের নাই আপনি দাবি করছেন। এইটা অনেক কম প্রায়োগিকভাবে, এই জন্য বলছি প্রায়োগিকভাবে এই জিনিসটা আবার জামাতের সাথে, এই চেতনাটা জামাতের সাথে প্রায়োগিকভাবে আমি বলছি, যেহেতু ওরা নিজস্ব একটা বাইতুল মাল প্রসেস ডেভেলপ করছে। বিএনপির তো কোনো বাইতুল মাল প্রসেস নাই, বিএনপির ওই যে চাঁদাবাজির, কালো টাকা বা ওই ইকোনমি। বাইতুল মাল প্রসেসটা কাজ করে কিভাবে? বাইতুল মাল প্রসেস কাজ করে, ধরেন যে আমরা 5 জন, মানে ওরা তো সংগঠন এক্সপান্ড করে, ধরেন যে প্রতিনিয়ত সংগঠন এক্সপান্ড করে দাওয়াতি কাজের মাধ্যমে। তোমাকে এরপর একটা দায়িত্ব দেওয়া হবে এবং তুমি প্রতি মাসে একটা অ্যামাউন্ট আমার পার্টিতে ডোনেট করবা, এবং সেই ডোনেট কত তোমার সক্ষমতার আলোকে তারা বলে যে সক্ষমতার আলোকে বড় ব্যবসায়ী হলে অনেক টাকা, হ্যাঁ রাইট, সিঙ্গেল মানুষ হলে এটা খুব সুন্দরভাবে ওরা এটা মেইনটেইন করে। ওরা দেখবেন যে একটা সুন্দর একটা এরকম মাস শেষে একটা তাদের হিসাব রাখার একটা খুবই খাতা আছে, ট্রান্সপারেন্ট, এবং এটা প্রতি বছর আবার অডিট হয়। মানে একটা হচ্ছে যে সুন্দর একটা লেজার খাতা আছে, এখানে খুব স্পেসিফিক কোন খাতে ওইটাকে ঠিক চাঁদাবাজি বলা যায় না। হ্যাঁ। সো এইটা আমি বলছি যে ফলে একটা ট্রান্সপারেন্ট মডিউলের যদি আবার উদাহরণ দেন, সেখানে দেখবেন যে প্রায়োগিক জায়গাটা জামাত শিবিরের, যেহেতু বিএনপি হিসাব টিসাব রাখে না নিজের দলের মধ্যে, হিসাব না, আপনি তো জানেন চাঁদাবাজি তার প্রধান ইকোনমি। এখন বলতে পারেন যে বিচ্ছিন্নভাবে হয়তো জামাত শিবিরের সাথে এটার কিছু সংশ্লিষ্ট ঘটনা শুনতে পারেন, কিন্তু এটা মেইন স্ট্রিম না, মানে ওইটা সে সাবস্ট্রিম, মানে ওইটা সে পার্টি আকারে ওইটার সাবস্ক্রাইবার না, বিচ্ছিন্নভাবে ধরেন কেউ করে ফেলছে, এবং সেটা যদি এক্সপোজ হয়ে যায় সে দেখবেন যে অ্যাকশন নিচ্ছে। আচ্ছা, তাহলে আপনার সাথে কথা বলে আমার যেটা মনে হচ্ছে যে আপনার তো সাবেক দল ছিল আসলে শিবির, আপনি শিবির করতেন, তাহলে মানে আমার কাছে মনে হচ্ছে যে এখন আপনার সেই ভালোবাসা, বিশ্বাস বা প্রেম রয়ে গেছে শিবিরের প্রতি। না, এটা শিবির ছাড়ার কারণ কি? না দেখেন, একটা নাম্বার হচ্ছে প্রেম ভালোবাসার কথা বলছেন, তো এটা আমি আরও সুন্দরভাবে বলি, আমি জামাত শিবিরের কাছে অনেক বেশি লায়াবল, মানে শিবিরের সাথে আর কি। কারণ হচ্ছে আমার লাইফে অনেকগুলো ভালো কাজ তার কাছ থেকে আমি শিখেছি, প্রেরণাটা তার কাছ থেকে পাইছি, ফলে ওইটা নিয়ে আমার কোনো ধরনের লুকোচুরি, হীনমন্যতা এগুলো নাই, নাম্বার 1। আর দ্বিতীয় হচ্ছে আমি তো আপনাকে হয়তো বলেও ফেলছি ইতিমধ্যে, সেকেন্ড ইয়ারে এসে একটা পর্যায়ে আমি শিবিরটা ছেড়ে দিয়েছি। কেন ছেড়েছি? দুইটা জিনিস এখানে ছিল। ধরেন যে আমার কাছে মনে হয়েছে যে তখন তো খুবই একটা ভয়ানক সিনারিও, শাহবাগ হওয়ার পরের শাহবাগ ঘটনার পরে ক্যাম্পাসটা খুব বেশি মানে ভীতিকর একটা পরিস্থিতির মধ্যে চলে গেছিল। ধরেন বাশাইল কেল্লা নামক একটা পেজ ছিল শিবিরের, ওইখানে কেউ লাইক দিচ্ছে জাস্ট, সেইটা খুঁজে খুঁজে বের করে লিস্ট করে ওরা ধরেন যে টর্চার করছে, এরকম ঘটনাও করছে। তো তখন আমার একটা জিনিস মনে হয়েছে যে শিবির সে তার মতো রাজনীতি করুক, কিন্তু আমার একটা ওপেন পলিটিক্স করা দরকার। এই রাষ্ট্রে, বাংলাদেশ রাষ্ট্রে যখন আমি বসবাস করছি, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, মুসলিম, হিজাবি, নন হিজাবি, স্লিভলেস, এই রাষ্ট্র আমরা সবাই মেনে নিছি, এই লাইনটার মানে কি? এইটার মানে হচ্ছে যে দেখবেন যে অনেকে বলে না যে ধরেন বাংলাদেশ স্টেট তো ইসলামিক স্টেট না, সো ইসলামে ধরেন যে হিজরতের বিধান আছে, আমি ওই সেন্স থেকে বলতেছি। তা আমরা তো ওইরকম না, আমরা তো এই বাংলাদেশে অ্যাজ এ নাগরিক হিসাবে এইটা আমার এইরকম কোনো প্রেরণা নাই আমার মধ্যে যে বাংলাদেশটা খারাপ, সুতরাং বাংলাদেশ ছেড়ে আমার ধরেন আমেরিকায় চলে যেতে হবে। আমার সব কিছুই বাংলাদেশকে ঘিরে, আমি এই বাংলাদেশকে ওন করি এই অর্থে
সো যেহেতু আমরা এই বাংলাদেশের সবাই ওন করছি, এই বাংলাদেশেই থাকতেছে, এবং এই বাংলাদেশে আমি তো এমন না যে এই বাংলাদেশে একজন ধরেন খ্রিস্টান আছে এই জন্য এই বাংলাদেশে আমি থাকবো না, একজন হিন্দু আছে এই বাংলাদেশে একজন থাকবে না, আবার কোনো হিন্দু মনে করতেছে না এখানে মুসলমান মানে আপনি এটা মেনে নিচ্ছেন, তাই তো, মানিয়ে নিচ্ছেন। মেনে নিচ্ছি না, ওন করছি। মানে এই বিরাজমান বাস্তবতার মধ্যেই তো আমরা সবকিছু ওন করে এখানে থাকতেছি। এখানকার শিক্ষা ব্যবস্থা, এখানকার অন্যান্য যেই প্রক্রিয়া রাষ্ট্রের আছে সেটার মধ্যে আমি ফাংশন করতেছি। ফলশ্রুতিতে আমার রাজনৈতিক জায়গাটাও, রাজনৈতিক যে ইডিওলজি সেটাও এইরকমই হইতে হবে, যেটা ইনক্লুসিভ, সবাইকে নিয়ে এইভাবে সবার উন্নয়নের জন্য সে কাজ করবে। এই দুইটা জায়গা থেকে একটা পর্যায়ে যে ধরেন যে শিবিরের রাস্তা আমার রাস্তা আলাদা হয়ে গেছে, কিন্তু তার মানে এই নয় যে আমি ধরেন যে মানে জোর করে তাকে যে ধরেন যে তার উপরে হামলা করব বা 10টা অযাচিত ভাই ব্রাদার টাইপের অযাচিত কটু কথা বলা। আমি তাকে সাবজেক্টিভ, মানে যেখানে সমালোচনা, এই কথার মধ্যে অনেক জায়গায় দেখবেন যে জামাত শিবিরের ইডিওলজির সাথে আমার ডিফারেন্সের কথা কিন্তু আমি বলেছি, অর্থাৎ আমাদের সমালোচনাটা হইতে হবে গঠনমূলক ওই জায়গাটায়। আর ওই যেটা অযাচিত মানে ঝগড়া করার যে জায়গাটা বা তর্ক করা, ওই শিবির এখন বলে তার নিজের অনেক পরিবর্তন এনেছে, জামাতও বলে যে নতুন জামাত, এটা আসলে তাদের অনেক পরিবর্তন হয়েছে, নতুনের জামাত, নতুনদের জামাত, নতুন মতের, নতুন দর্শনের জামাত। এই কথাগুলো আসলে কতটা ঠিক? এই দর্শনের সাথে কি আপনাদের মিলে না? এইটা আসলে আমি এইভাবে, এটা কি কোনো কৌশল নাকি এটা তাদের দর্শন? আসলে এইটা আসলে কে বলছেন আমি কোরআন কোড জানি না, সব যে প্রত্যেক নেতাই বলেছেন। অন্তত 5 আগস্টের পরে আমি আমির থেকে শুরু করে প্রায় প্রত্যেকের মুখে শুনেছি এই কথা। আচ্ছা, মানে বিশেষ করে শিবিরের যারা আছেন তারা তো সবার মুখে শুনেছি। এক নাম্বার হচ্ছে যে স্পেসিফিক কোন প্রেক্ষাপটে কে বলছেন কি জানি না, বাট এইটার যদি ব্রডার সেন্সে আমি ধরে নিয়ে বলি যে যখনই মুক্তিযুদ্ধ প্রসঙ্গ এসেছে তখনই তারা এই প্রসঙ্গটি টেনে এনেছেন। আমি বলি আপনাকে যে আমি মনে করি যে জামাত শিবিরের মুক্তিযুদ্ধের ইস্যুটা তো আবার ডিফারেন্ট, মানে আমি আগে ওর ইডিওলজিক্যাল জায়গাটা বলতেছি। জামাত শিবির যদি মনে করে থাকে যে সে অনেক পরিবর্তন করে ফেলেছে, বাট তাইলে এই পরিবর্তনের প্রক্রিয়া হইতে হবে তার যে লিটারেচার, তার যে ইন্টারনাল বোঝাপড়ার প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় আগে এইগুলো আলাপ করে একটা রিফর্মের মধ্য দিয়ে তার যাইতে হবে। সে আরও কঠোর হবে না, আরও উদার হবে, সেটা তো তার ব্যাপার, তার এইটার প্রক্রিয়াগতভাবে আসতে হবে। আর যদি এটা শুধুমাত্র নির্বাচনী খেলায় জয়লাভ করার ব্যাপার হয়, তাইলে এটা একটা কৌশল। আপনার কাছে কি মনে হয়? আমার কাছে এটা মোরাললেস কৌশল মনে হয়, নির্বাচনী কৌশল। হ্যাঁ, এবং আমি মনে করি এই কৌশল না করে বিশ্বাসগতভাবে এটা ডিল করতে পারলে ভালো। এটা আমার খুব তারপরেও আপনারা এই মুহূর্তে জামাতে নির্বাচনে, মানে এই নির্বাচনে জামায়াতের পক্ষে এক ধরনের না, আমি খুব ক্লিয়ার বলছি যে আমাদের দলীয়গত বা দলগতভাবে আছে, আমি তো কোনো ধরনের আমার কোনো ধরনের আগ্রহ জামাত ইসলামীকে নিয়ে নাই, এবং আশাবাদও নাই যে জামাত ক্ষমতায় আসলে আমি ভালো ফিল করবো, এই ধরনের কোনো ফিলিংসও আমার মধ্যে নাই। সো এটা আপনি এইভাবে বলতে পারবেন না। আমি বলতেছি আমরা যেহেতু এটা স্বাধীন করে দিয়েছি, যে যার মতো করে করতেছে, এখন আমি ফ্যাক্টটা বলতেছি যে হয়তো অধিকাংশ, কিন্তু একটা দলের তো কিছু নর্মস থাকা উচিত, কিছু নিয়ম থাকা উচিত, মানে সেই নিয়মের ভিতর দিয়েই তো আসলে তার কর্মী তৈরি হবে। না, সেটা তো আমি বলছি আমরা একটা জার্নির মধ্যে আছি, কিন্তু এই যে এখন বৈতরণীটা যদি আপনি দেখেন, আপনার হাতে অপশনই দুইটা, আইদার বিএনপি অথবা জামাতের বাইরে কিন্তু কোনো অপশন নেই। জামাত, হ্যাঁ। সো এখন কেউ দেখতেছে ওরা প্রতিনিয়ত ধরেন যে নিজেরাই খুনাখুনি করতেছে, চাঁদাবাজি করতেছে, আচ্ছা তাহলে আমি ওইটার রিয়াকশন হিসাবে সে জামাতের দিকে যাবে। তো এই ঘটনাগুলো কিন্তু আপনি ইসের মধ্যেও দেখবেন, জাস্ট এটা আমাদের অডিয়েন্স না শুধু, আপনি দেখবেন যে ডাকসু ইলেকশনটা যখন হইল, ডাকসু ইলেকশনে ধরেন শিবিরের ভোট কত, মানে কোর ভোট তো এটা অ্যারাউন্ড 3000, কিন্তু সাদেককে আমি ভোট পেয়ে গেছে হচ্ছে 14,000। এই যে আরও 11,000 ভোট পাইলো, এটা হচ্ছে রিয়াকশনারি ভোট, এটা শিবিরের ভোট না। অর্থাৎ ও দেখছে আমি ছাত্র শক্তি কিংবা ছাত্রদল তারা যেই ধরনের রাজনীতি করে আমি ওই রাজনীতি পছন্দ করি না, তাইলে অল্টারনেটিভ হিসেবে কাউকে ভোট দিতে হবে। কাকে দিব? আচ্ছা শিবিরকে দিয়ে দিই। আচ্ছা শিবিরের ব্যাপারে আবার যাদের খুব বেশি অ্যালার্জি আছে, না সাদিক কায়েমকে দেওয়া যাবে না, ধরেন 71 বা অন্যান্য ইস্যু তার কাছে খুবই সেন্সিটিভ, তখন সে ধরেন শামীম হোসেনকে ভোটটা দিয়ে দিছে। এবং শামীম দেখবেন যে খুব কম কাজ করলে আবার হয়তো তার উপরে অন্যায্য কথা বলা হবে, বাট অত প্রমিনেন্ট ফিগার না হওয়ার সত্ত্বেও কিন্তু সে দেখবেন যে 5,000 ভোট পেয়ে গেছে। ফলে আমার জায়গাটা হতে ওইটা যে যার কাছে এটা ঠিক করার মাপকাঠি হচ্ছে আমি ধরেন সন্ত্রাস, চাঁদাবাজি, অভ্যন্তরীণ খুনাখুনি, এগুলোর অ্যাগেনিস্টে পজিশন হবে, সে আসলে কোথায় যাবে? সে জামাত জোট যেটা বৃহত্তর, হ্যাঁ, এটার বাইরে তার আসলে অপশন নেই। আগামী নির্বাচনে কি মনে হয় জামাতের অবস্থা কি হবে?
আমি এক নাম্বার হচ্ছে এটা প্রেডিকশন করাটা খুব টাফ। প্রেডিকশন করা টাফ এই অর্থে যে আমি যখন বিভিন্ন লোকজনের সাথে কথা বলি, এখানে দেখি লোকজন খালি দাঁড়িপাল্লায় ভোট দিতে চায়। মানে ধরেন যে সচরাচর রাস্তাঘাটে আমাদের যাদের সাথে ওঠা বসায়, কিন্তু আমি যখন এইটা মানে আসন ওয়াইজ মিলায়ে দেখার চেষ্টা করি, তখন আমার কাছে মনে হয় যে আসলে জামাত কোনোভাবেই আসলে 50 থেকে 70-এর উপর, মানে গ্রেস দিলেও 70-এর উপরে যেতে পারছে না। বাট এই দুইটা দলকে আমরা কখনো মুখোমুখি অবস্থানে আমরা দেখি নাই, মানে একে অপরের বিরুদ্ধে দাঁড়াইছে। ইভেন গত 16 বছর তো ইলেকশন, মানে আমাদের জীবনে আসলে ইলেকশনই আমরা দেখি নাই। ফলে অ্যাকচুয়াল সিনারিও কি, কার রিজার্ভ ভোট কত, এটা আমরা জানি না। বাট সুইং ভোটের একটা দেখবেন যে একটা প্রবাহ কিন্তু জামাতের দিকে আছে, এটা আমার কাছে মনে হয়। সেটা সুবিধা জামাত পেতে পারে বলে আপনি মনে করেন। সেক্ষেত্রে আপনাদের রাজনীতি সামনের দিনে আসলে কি হতে যাচ্ছে? ধরেন ক্ষমতায় বিএনপি আসলো, তখন আপনার রাজনীতি কি হবে? আচ্ছা, আমি যেটা দেখি, বিএনপি আসুক জামাত আসুক, আমাদের রাজনীতি মোরালেস একই রকম জায়গায় থাকবে। এক নাম্বার হচ্ছে তো আমাদের সলিডিফিকেশনটা খুব জরুরি, ওইটা নিয়ে আমরা অলরেডি কাজ করতেছি। এটা যেহেতু একটা বড়, মানে আমাদের দেশে তো নির্বাচন অনেক বড় ইভেন্ট, ঈদের চেয়েও বড় ইভেন্ট, ফলে এইখানে মানুষকে ফিরিয়ে রাখা টাফ, যার কারণে আমরা ইচ্ছে করেও অনেকটা রিল্যাক্স করে দিয়েছি। এরপরে হচ্ছে নির্বাচনের পরে আমাদের প্রথম যে কাজটা, সলিডিফিকেশনটা করা, যে নিজের একেবারে কোর লোক তৈরি করার যে প্রক্রিয়া, প্রসেস, প্রশিক্ষণ, ওয়ার্কশপ, ওইটার মধ্যে যাওয়া, এটা একটা নাম্বার ব্যাপার আছে। আর দ্বিতীয় হচ্ছে আপনি দেখবেন যে ঘটনা, মানে পলিটিক্যাল পরিফেরিতে একই ঘটনা ঘটবে, সেটা যে বিএনপি আসুক আর জামাত আসুক, তারা দুইটাই যেহেতু মাঝখানে আর ওই অর্থে কেউ নাই, ধরেন রাষ্ট্র সংস্কারের আন্দোলনের কায়েম ভেরা আছেন, আর আমরা বা এনপিএ এরা আছি, আর ওই অর্থে বিগার ফোর্স বা পুরাতন কোনো ফোর্স যেহেতু মাঝখানে নাই, নোটাবেল কেউ নাই, ফলে এই দুইটাই হচ্ছে গোষ্ঠী স্বার্থের আলোকে তাদের রাজনীতিটা করবে। ফলে জনগণের দিকে তাকায় জনগণের ভয়েস হয়ে ওঠার যে ব্যাপারটা, এই জায়গাটা টোটালি ভ্যাকুয়াম। আর দ্বিতীয় আর একটা জায়গা হচ্ছে, বাংলাদেশে যদি কনভেনশনাল পলিটিক্যাল পার্টিগুলোর দিকে তাকান, বিএনপি ছাড়া এখন কোনো ওই একটা ইম্প্যাক্টফুল পার্টি নাই। এনসিপি হয়ে উঠতে পারতো, সেটা হয় নাই। আচ্ছা, এনসিপি জামাতের সাথে গেল কেন, কি কারণ? এইটার তো আসলে নানামুখী কারণ। তারাও বলছে, যেমন হাদি হত্যা হওয়ার পরে, শহীদ হওয়ার পরে তাদের অনেকের নাকি বোধোদয় হয়েছে যে তাদের নিরাপত্তা কে দেবে, জামাত তাদের হয়তো নিরাপত্তা দেবে। এই জায়গা থেকে আমি ডিফারেন্ট একটা অ্যাঙ্গেল থেকেও দেখি, সেইটা হচ্ছে যে ধরেন এনসিপি যখন বুঝে গেল যে সে নিজে আসলে বিকল্প শক্তি হওয়ার মতো জায়গায় আর নাই, সে অলরেডি যেই পরিমাণ মানে তাফালিং করে ফেলছেন, বিভিন্ন সময় বিভিন্ন কথাবার্তা বলে এবং বিভিন্ন করাপশনের সাথে তার অভিযুক্ত হয়ে তিনি এমন একটা জায়গায় চলে আসছেন, তার আসলে এখন আর মানুষ ওই অর্থে এককভাবে ইলেকশন করলে খুব একটা ভোটও দেবেন না, এবং এইগুলোরও তো একটা প্রোটেকশন নিতে হবে। তাদের প্রোটেকশন নট অনলি জানের প্রোটেকশন, আমি মনে করি এটা দিয়ে এই প্রোটেকশনও তারা মিন করেন যে যেই বিবিধ করাপশন বা অন্যান্য কিছুর সাথে তাদের বিভিন্ন ব্যক্তি জড়াই গেছে, ওটারও তো একটা প্রোটেকশন লাগবে। এই সময় তারা দেখবেন যে একই সাথে দুই দিকেই ছোটাছুটি করছে। গণমাধ্যমে দেখবেন যে বিএনপির সাথে যাচ্ছে, জামাতের সাথে যাচ্ছে, বিএনপির সাথে যাচ্ছে। আমার কাছে মনে হয়েছে যে ধরেন যে সে যদি বিএনপির কাছে যাইতো, তারা একটা এখানে মানে একটা ফাইন্যান্সিয়াল ক্যালকুলেশন করে দেখছে, যদি ধরেন বিএনপির 10টা আসনও যদি ছেড়ে দেয় তাদের, ওইখানে আসলে তাদের অ্যাজ এ লিডার হিসেবে এখানে কিন্তু লোয়ার এন্ডে থাকবে। দেখা যাবে যে ওইখানকার এনসিপির জেলা সভাপতির চেয়ে বিএনপির জেলা সভাপতি এমপি না হওয়া সত্ত্বেও সে আপার এন্ডে আছে। ফলে যখন ফিউচারে এখানে আবার এই যেহেতু তারা ব্যাড পলিটিক্সের চাঁদাবাজির মধ্যে অলরেডি ঢুকে গেছে, তখন ধরেন যে এখানে চাঁদাবাজির হিস্সাটা, ওই সার্কেলটা সে যখন ডিল করতে যাবে, দেখবেন বিএনপি তো এখানে অনেক বড় রাঘব বোয়াল ওখানে বসে আছে। আর অল্টারনেটিভ হিসাবে তখন জামাতের কাছে সে যখন যাচ্ছে, তখন দেখতে আচ্ছা জামাত তো একটা বাইতুল মাল প্রসেসের মধ্যে দিয়ে চলে, সে তো চাঁদাবাজি তার মডিউল না। সো আমি যদি এখানে 10টা 20টা 30টা আসন নিতে পারি, ওইখানকার চাঁদাবাজির যেই হিস্সাটা, এটা মানে একান্তই আমার একটা জিনিস হবে, ওটা আমি ম্যানেজ করব। তো ফাইন্যান্সিয়াল যে ইকুয়েশন, ওখানেও দেখছি আচ্ছা এটা একই সাথে হচ্ছে জামাতের সাথে গেলে দেখবেন যে এনসিপির নেতাকর্মী যারা নীতি কথা বললে হাহা রিয়াক্ট পড়তো, এটা এখন লাভ রিয়াক্ট পড়ে। জামাতের লোকজন এসে খুব লাভ রিয়াক্ট দিচ্ছে। ফলে
দেখবেন যে একই সাথে সে প্রোটেকশন পেয়ে যাচ্ছে। এতদিন পর্যন্ত যে বিতর্কিত কাজগুলো করছেন, দেখবেন যে এখন নাসিরউদ্দিন পাটোয়ারি খালি চান্দাবাজ বলতেছেন। তার দলে যে বিভিন্ন অভিযোগ ছিল এটা কিন্তু এখন চাপা পড়ে গেছে। আচ্ছা, এবং দ্বিতীয়ত হচ্ছে যে দেখেন নতুন করে ফিউচারে যে আবার চান্দাবাজির অ্যারেঞ্জমেন্টটা শেষে জামাতের সাথে গেলে দেখবেন যে খুব সেটা নিশ্চিত করতে তারা জামাতের নিশ্চিত সাথে করতে গিয়েছে। পারবে। জামাত তো আসলে ওইভাবে চাঁদাবাজি করে না, আমরা আমাদের মতো চাঁদাবাজি করব, ওরা ভদ্রভাবে, আমরা অভদ্রভাবে। এরকম একটা মনে হয় সুন্দর একটা ইকুয়েশন এখানে আছে বলে আমি মনে করি। এই যোগাযোগটা কি 5ই আগস্টের আগে থেকে ছিল অথবা 5ই আগস্টের সময় থেকে ছিল? আমার এটা তো এক্স্যাক্ট আমি জানি না যে আগ থেকে ছিল কিনা, আমি এটা বলতে পারবো না। বাট 5 তারিখের পর থেকে তো মোরাললেস বিশেষ করে শিবিরের সাথে একটা যোগাযোগ ছিল, এবং সেটা আসলে এরকম কেনা বেচার সম্পর্ক না, বরং আমি মনে করি এটা দেশ গড়ার ব্যাপারে দুই পক্ষেরই যে ইতিবাচক আগ্রহের জায়গা ছিল ওইখান থেকেই এই যোগাযোগটা ছিল। আমরা যেই নেতিবাচক পলিটিক্সটা দেখছি এটা কিন্তু আরো পরে এসে শুরু হয়েছে। এবং এই জায়গাটা সেক্ষেত্রে আপনাকে শেষ করতে চাই, যেহেতু নির্বাচনের সময়, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখেন কিনা? নির্বাচন নিয়ে আমি মনে করি এখানে যে ধরেন দুর্ভাগ্যজনক হবে যদি কোনো ধরনের সেটেলমেন্টের ইলেকশন হয়। মানে আমরা দেখবেন, আমি একটা ইলেকশনই লাইফে অল্প অল্প দেখেছি, 2008-এর ইলেকশন। সো অনেকে বলেন যে এটা একটা স্যাটেলড ইলেকশন ছিল। আমি সত্য মিথ্যার দিকে যাচ্ছি না, যে মনে হচ্ছিল রাজনৈতিক উন্মাদনায় যে সবাই মনে হয় খুব কাছাকাছি একটা, হয়তো কেউ 120 আসন পাবে, কেউ 160 আসন পাবে, কাছাকাছি কিছু একটা হবে। কিন্তু দেখা গেল যে ভূমিধস বিজয় আওয়ামী লীগের। সো এবার দেখবেন যে জামাত সেই 10, 20 বা 30 আসনের পার্টি, সে একটা মাইলেজ পেয়ে হয়তো 70, 80, 100 আসনের পার্টি হইতে পারে। তার একটা পজিটিভ ভাইব তৈরি হয়েছে, যেটা আমি মনে করি হয়তো 50 থেকে 70 হবে, সেটা হইতে পারে আর কি। কিন্তু এটাও কিন্তু দেখবেন যে 10 টাইমস, 20 টাইমস, 30 টাইমসের একটা মাইলেজ সে পাচ্ছে আর কি। সো এর বাইরে যদি দেখেন যে কোনো মানে অস্বাভাবিক ফলাফল, তাইলে বোঝা যাবে এখানে মানে মেটিকুলাসলি ডিজাইন কিছু হয়ে যেতে পারে। আচ্ছা, নির্বাচনেও আরেকটা মেটিকুলাস ডিজাইন আসতে পারে, তাই তো? এইটা নিয়ে আমি শঙ্কিত, মানে ওই জায়গায়। কিন্তু নির্বাচনটা যে হয়ে যাবে এটা আমি মোটামুটি নিশ্চিত। আচ্ছা, আপনাদের একটা জায়গায় আমরা দেখি যে ক্রাউড ফান্ডিং দ্বারা পরিচালিত বাংলাদেশের প্রথম ফুল টাইমার রাজনীতিবিদ, এটা মানে এটা আমারটা দেখেন, এটা আমার ফেসবুক বায়ো বেসিক্যালি। এইটা হচ্ছে মানে আমি আমার যে লাইফস্টাইল কস্ট, এটা ক্রাউড ফান্ডিংয়ের মধ্য দিয়ে নেই। এবং জুলাইয়ের পরে যখন পলিটিক্সে ফুল ফেসে ইনভলভ হইলাম, নাগরিক কমিটির থাকতেই আর কি, তখন আমার কাছে মনে হয়েছে যে যেই পরিমাণ সময় এখানে দিতে হয় একটা রাজনীতি গড়ার জন্য, একজন কর্মী হিসাবে একটা পার্টির সাথে যুক্ত পার্ট টাইমলি থাকা যায়, কিন্তু গুরুত্বপূর্ণ রোল যখন কেউ প্লে করে তার আসলে একটা ফুল টাইম জব হিসাবে, মানে জব না, মানে ফুল টাইমার হিসাবে এখানে কাজ করে। রাজনীতি তাহলে একটা পেশা আপনার জন্য? আমার জন্য একটা পেশা। এটা নিয়ে বিতর্ক আছে, আই নো দ্যাট, যে রাজনীতি পেশা হওয়া উচিত কি উচিত না, বাট আমার জন্য এটা পেশা। এবং আমি মনে করি যে যারা ইতিবাচক ধারার রাজনীতি বাংলাদেশে দেখতে চান, আর যারা এই ধরনের ইতিবাচক রাজনীতি করতে চান বলে প্রতীয়মান হয়, তাদের মধ্যে একটা ব্রিজিং হওয়া দরকার। এবং এই দুই পক্ষ একটা সহযোগিতার মধ্য দিয়ে কিছু মানুষকে এই ধরনের সুযোগ করে দেওয়া উচিত বলে মনে করি। ক্রাইসিস হচ্ছে বাংলাদেশে কোনো কাঠামোগত প্রসেস নাই। এখানে যেমন ওয়েস্টে প্যাট্রন বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্ম আছে, সেখানে ধরেন যে আপনি কি ধরনের পলিটিক্স করতে চান, কি নিয়ে অ্যাক্টিভিজম করবেন, ওইটা থাকে, ওইটা যে পছন্দ হয় সে তাকে ডোনেট করে। এটা সুন্দর লিগ্যাল এবং প্রায়োগিক একটা প্রসিডিউর আছে। বাংলাদেশে ওইটা নাই, এবং এটার জন্য আইনগত যে ভিত্তি ওইটা ওই অর্থে আসলে নাই। সো এটা নিয়ে আমি চিন্তা করছি, কথাও বলছি বিভিন্ন লোকজনের সাথে, যে এটা প্রসেস ডেভেলপ করা যায় কিনা, তখন এটা দেখবেন আরও ক্রেডিবল একটা জায়গায় যাবে আর কি। আপনার এই ক্রাউড ফান্ডিংটা এখন কতটা ক্রেডিবল জায়গায় আছে? আমার ক্রাউড ফান্ডিং পুরোপুরি ক্রেডিবল জায়গা আছে। সেটা হচ্ছে যে আমার যেই টাকাটা মানুষ ডোনেট করেন প্রত্যেক মাসেই এটার হিসাব নিকাশ করে আয় ব্যয় এটা সকল ডোনারকে আবার পৌঁছে দেওয়া হয় আর কি। সো এইখানে খুব সুন্দর দল পরিচালনা, জীবন পরিচালনা সবই হচ্ছে। দল না, দলের প্ল্যাটফর্ম পরিচালনা না, এটা আমার ব্যক্তিগত। আপনি যেই লাইনটা পড়েছেন এটা আমার ব্যক্তিগত, মানে ক্রাউড ফান্ডিং। রাজনীতিবিদ বলছেন? হ্যাঁ, রাজনীতিবিদ বলছেন। তাহলে তো রাজনীতিবিদের ওই দলের দায়িত্ব নিতে হচ্ছে না? আপনি তো আবার দলের প্রধান। না, আমাদের দলের যেই মানে আপনি যেই লাইনটা বলছেন এটা তো আমার ক্ষেত্রে প্রযোজ্য।
সেইটা আমি বললাম। আর আমাদের দলের ক্রাউড ফান্ডিংয়ের একটা মডিউল আছে এবং আমরা দলের ক্রাউড ফান্ডিংয়ের মডিউল হচ্ছে ওইখানে যারা ডোনেট করেন ওইখানে আয় ব্যয়ের হিসাবটা আমরা পাবলিক করে দিই। আমরা একটা হিসাব অলরেডি পাবলিক করে দিয়েছি, আবার এই যে ডিসেম্বর এন্ডিং হয়ে গেছে আমরা এই হিসাব নিকাশটা করছি, এটার আয় ব্যয়টা পাবলিক করে দেবো। কিন্তু আমার পার্সোনাল হিসাবটা তো হিসাবটা ছোট, ধরেন সেখানে অ্যারাউন্ড 20,000 30,000 টাকার হিসাব, ওইটা আমি প্রত্যেক মাসে ধরেন দিয়ে দিতে পারি। আর ওইখানে তো ধরেন একটা প্রক্রিয়াগত ব্যাপার আছে, ওইটা কমপ্লিট করে আমরা ওইটা একটা সময় পর পর এটা আপডেট করে দিই। অনেক ধন্যবাদ নাইম চমৎকার আলাপের জন্য। আপনাদের নতুন দল হিসেবে সামনের দিন আপনাদের জন্য শুভকামনা থাকলো। থ্যাংক ইউ। নতুন দল, অনেক স্বপ্ন, সামনের দিকে একটা নতুন ধরনের রাজনীতির ধারা তারা তৈরি করতে চান। অবশ্যই সেই শুভকামনা দিয়ে শেষ করছি। পোস্ট দেখুন, ভাবুন, করুন, পোস্টের সাথেই থাকুন।